আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের পর্যায় সারণীর 2 নম্বরের ক্লাসে। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা দুইটা ক্লাসে এক একটা চ্যাপ্টার এড করে দিচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের পর্যায় সারণী এই চ্যাপ্টারটার 2 নম্বরের ক্লাস। আজকে ক্লাসটি করলে কিন্তু আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো দেখো, গত ক্লাসে মেইনলি আমরা আলোচনা করছিলাম আমাদের পর্যায়বৃত্ত ধর্মের আগে যে আমাদের পর্যায় সারণী নিয়ে পর্যায় সারণীর ইতিহাস হিস্টোরি পড়ছিলাম। দেন আমরা পড়ছিলাম যে এই যে ইলেকট্রন বিন্যাস, গ্রুপ নিয়ে কয়েকটা গ্রুপের নাম, হ্যাঁ, এরপরে এক একটা গ্রুপকে কি বলে, গ্রুপের বিক্রিয়া, হ্যাঁ, এরপরে এই যে পটাশনের ব্যতিক্রমগুলো, এগুলো মেইনলি আমরা পড়ছিলাম। তো আজকের ক্লাসে আমরা পড়বো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, যেটা ওই ধর্মটা, ঠিক আছে। এই ধর্মটা পড়বো, পটাশনের সুবিধাটা পড়বো, দেন কিছু বিক্রিয়া করবো, এরপরে অধ্যায় এন্ড করে দিব, ঠিক আছে। লাস্টে তোমাদের জন্য কয়েকটা সিকিউ কোয়েশ্চেন সলভ থাকবে। ওকে, তো দেখো, প্রথমে আমরা আজকে কি দিয়ে শুরু করবো? পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম, ওকে। তো দেখো, পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে মেইনলি যে জিনিসগুলো পড়তে হবে সেটা আমাদের প্রথমত মৌলগুলোর আকার নিয়ে পড়তে হবে, বা ব্যাসার্ধ বলতে পারো। এরপরে আমাদেরকে পড়তে হবে তড়িৎ ঋণাত্মকতা, এরপর ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ বিভব বা শক্তি, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এইগুলো নিয়ে, ঠিক আছে। তো দেখো, কি কি পড়বো আমি আগে একটু তোমাদের সামারি করে লিখি, ঠিক আছে। প্রথমে আমরা পড়বো আকার। কি পড়বো? পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে প্রথমে আমরা পড়বো আকার, এরপরে আমরা পড়বো কি? আমরা পড়বো ধাতব ধর্ম। তুমি আমার সাথে লিখে নাও, ধাতব ধর্ম। ধাতব ধর্ম পড়ার সাথে সাথে আমরা একটু ছোট্ট করে অধাতব ধর্মটাও পড়ে ফেলবো, ঠিক আছে। এটা আমাদের কোশ্চেনে কিন্তু আসে, ঠিক আছে, বইতেও আছে যেহেতু, এটাও লাগবে। এরপর আমরা পড়বো আমাদের আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি বা বিভব, যাই বলি, ঠিক আছে। শক্তি যে কথা, বিভব একই কথা। এরপর আমরা পড়বো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, ওকে। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। আচ্ছা, এগুলো পড়বো আমরা। এরপর আমরা পড়বো লাস্ট তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে। এই আমাদের আজকের পর্যায়বৃত্ত ধর্মের যে টপিকগুলো, এইগুলো, ঠিক আছে। এই 5টা টপিক আমরা মেনলি পড়বো। তো প্রথমে দেখো, একটা মৌল তুমি যদি কল্পনা করো সোডিয়াম, কল্পনা করতে পারো ম্যাগনেসিয়াম, যে কোনো একটা মৌলের কিন্তু একটা নির্দিষ্ট আকার থাকে, ঠিক আছে। ওই আকারটা মেনলি কিভাবে বাড়ে এবং কিভাবে কমে, এই জিনিসগুলো আমরা দেখবো। আর আজকের ক্লাসে যেই আমরা টপিকগুলো পড়তেছি, এগুলো বেশিরভাগই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এই যে সিকিউর জন্য, ঠিক আছে। গত ক্লাসে যেগুলো পড়ছিলাম এগুলো এমসিকিউতে আসে, সিকিউতে আসে, ওকে। আচ্ছা, তাইলে আমাদেরকে কিন্তু কি করতে হবে এখানে? এই যে আসক্তিতে দ্বন্দ্ব হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে কিন্তু সিকিউ এবং এমসিকিউ উভয় জিনিস পড়তে হবে, ঠিক আছে। তো দেখো, তাহলে আজকের ক্লাসটা মেইনলি সিকিউ বেস, ওকে। তো দেখো, প্রথমে আমরা পড়বো আকার নিয়ে। আকার কি বলতেছিলাম, যে প্রতিটা মৌলের কি থাকে, একটা নির্দিষ্ট আকার থাকে। ওই আকারটা কিভাবে বাড়ে এবং কমে, আজকে আমরা এটা দেখবো। তো দেখো, পর্যায় সারণীতে আমরা এই যে গত ক্লাসে আমরা দেখছিলাম আমাদের মোট গ্রুপ কয়টা বলতো? গ্রুপ 18টা, আর পর্যায় কি 7টা, ঠিক আছে। তো আমরা যদি একটা পর্যায়ে বাম থেকে ডানে যাই, তাহলে কি ঘটনা ঘটবে? এরপর পর্যায়, এই যে গ্রুপ উপর থেকে নিচে গেলে কি ঘটনা ঘটবে, আমরা এই জিনিসগুলো দেখবো। মানে আকার কি বাড়বে নাকি কমবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমরা পড়বো কি? আকার। লিখে নাও, আকার, ঠিক আছে। আকার, আকার কি হবে? আকার মাথায় রাখবা দুইটা নোট। এক নম্বর যে পর্যায়, একটা পর্যায়ে যদি তুমি বাম থেকে ডানে যাও, আমার কাছে এই যে গতকাল ক্লাসের মতো পর্যায়টা আছে এখানে। দেখো, এই একটা পর্যায়ে কি, এটা একটা পর্যায়ে না? দেখো, এটা একটা পর্যায়ে, এটা একটা পর্যায়ে, মোট 7টা পর্যায়ে আছে, ওকে। একটা পর্যায়ে, এই পর্যায়ের বাম থেকে, বাম পাশ এটা না, এই যে এই পাশ কি বাম পাশ, আর এটা কি ডান পাশ তোমার জন্য, ঠিক আছে। এটা বাম, এটা ডান। বাম থেকে যদি আমি ডানের দিকে যাই, তাহলে ঘটনাটা কি ঘটবে? আকার কি বাড়বে নাকি কমবে? আকার কি বাড়বে নাকি কমবে, আমরা এটা দেখবো। দেখো, তো তাহলে এই যে মেইনলি আকারটা কি হবে? দেখো, আমার সাথে লিখো পর্যায়। পর্যায় বাম থেকে ডানে গেলে, আমি বুঝে দিব কিভাবে কমবে। বাম থেকে ডানে গেলে আকার কমবে, আকার কি হবে? কমবে, ওকে। এরপরে 2 নাম্বার লেখো আমার সাথে, যে গ্রুপ। এখন যদি তুমি কি করো, একটা গ্রুপ উপর থেকে নিচে যাও, হ্যাঁ, এই দেখো লম্বা লম্বা এই যে কলাম, যেগুলো এগুলো কি বলে? গ্রুপ বলে। মোট 18টা গ্রুপ আছে না? আচ্ছা, হ্যাঁ। তাহলে তুমি একটা গ্রুপ এই যে উপর থেকে এরকম যদি নিচের দিকে যাও, তাহলে কি হবে? আকারটা কি বাড়বে নাকি কমবে? ঠিক আছে, অবশ্যই এখানে বাড়বে। কেন বাড়বে বলতেছি। গ্রুপ উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে, তুমি লিখে নাও আমার সাথে, ওকে। নিচে গেলে আকার বাড়বে, ওকে, আকার বাড়বে। তো দেখো, এখন আমরা দেখবো পরে বাম থেকে ডানে গেলে আকারটা কেন কমে।
এই জন্য হচ্ছে আমরা পর্যায় 3 নিয়ে কাজ করবো, ঠিক আছে। পর্যায় 3 কে আছে সোডিয়াম, এই যে 1 নম্বর উদাহরণ দিচ্ছি, সোডিয়াম, এরপর আছে হচ্ছে ম্যাগনেসিয়াম, এরপরে অ্যালুমিনিয়াম, এরপর হচ্ছে সিলিকন, ফসফরাস আর লিথিয়াম, ঠিক আছে। 5টা দিয়ে দেখাচ্ছি দেখো। এখন এই যে সোডিয়াম, এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো? 11। এই যে ম্যাগনেসিয়াম, এর পারমাণবিক সংখ্যা কত? 12। অ্যালুমিনিয়াম কত বলো তো? 13। সিলিকন কত? 14। ফসফরাস কত? 15, ঠিক আছে। এভাবে কি হচ্ছে একটা একটা করে বাড়তেছে। এখন তোমরা কি জানো এই যে পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যা এটাকে আবার কি বলে বলো তো? এটাকে কিন্তু প্রোটন সংখ্যাও বলে। এটা কি? প্রোটন সংখ্যাও, ঠিক আছে। প্রোটন সংখ্যা যেটা, পারমাণবিক সংখ্যা সেটা। ওকে, তাহলে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে একটা মৌলে যতগুলো প্রোটন থাকে ততগুলো কি থাকে? ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাহলে এখানে 11টা প্রোটন বা হচ্ছে পারমাণবিক সংখ্যা 11 দ্বারা কি বোঝাচ্ছে? এখানে মেইনলি বোঝাচ্ছে হচ্ছে এই 11 দ্বারা বোঝাচ্ছে সোডিয়ামের কি প্রোটন হচ্ছে 11টা এবং হচ্ছে ইলেকট্রন কয়টা? 11টা। আবার বলি, প্রোটন কয়টা? 11টা, আর ইলেকট্রন কয়টা? 11টা। আরেকটা কথা তোমরা নিশ্চয়ই জানো, ইলেকট্রন হচ্ছে কি? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত ই মাইনাস, এই জন্য আমরা এটাকে হচ্ছে এইভাবে প্রকাশ করি। আর প্রোটন হচ্ছে পি প্লাস, ঠিক আছে, মানে হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এই জিনিসটা মাথায় রাখবো। ওকে, তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এই যে এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে কি হয়? আমাদের এই প্রোটন এবং এই যে নিউট্রন, যেটা এটা হচ্ছে একসাথে থাকে, আর ইলেকট্রনগুলো কি করে? ইলেকট্রনগুলো এভাবে, এই যে ই মাইনাস, ইলেকট্রনগুলো কি হয়? এভাবে ঘুরতে থাকে চারদিকে, কি হয়? এভাবে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। ওকে, এভাবে ঘুরতে থাকে, মানে হচ্ছে মেইনলি এই যে প্রোটন বা নিউক্লিয়াস, যেটা নিউক্লিয়াসটা হচ্ছে ইলেকট্রনকে কি করে? আকর্ষণ করে। কেন? কারণ হচ্ছে প্রোটন আমরা কি জানি, মেইনলি নিউট্রনের তো এখানে কাজ নাই। নিউট্রন তো জানো না চার্জ নিরপেক্ষ, ঠিক আছে। নিউট্রন কি? চার্জ নিরপেক্ষ। নিউট্রন মানে এন, এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ। কেন? কারণ হচ্ছে এর কোনো ধনাত্মক বা ঋণাত্মক আয়ন না, ঠিক আছে, নাই এর। তাইলে এই আকর্ষণ বিকর্ষণ কিছুই করে না, এই জন্যই চার্জ নিরপেক্ষ। প্রোটনকে আমাদের এখানে মাঝখানে আছে কি? প্রোটন মানে হচ্ছে প্লাস, পি প্লাস। এই প্লাসটা হচ্ছে কি করতেছে? তোমার মাইনাসগুলোকে আকর্ষণ করতেছে, ঠিক আছে। এই দিকে কি করতেছে? এরকম আকর্ষণ করতেছে। ওকে, তাহলে এই জন্য হচ্ছে আমরা এখানে মাথায় রাখবো ছোট্ট একটা বেসিক, সেটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে কি করে? প্রোটনকে কি করে? আকর্ষণ করে। এটা মাথায় রাখবো। ইলেকট্রন প্রোটনকে কি করে আকর্ষণ করে? প্লাস মাইনাসকে আকর্ষণ করে, এটা আমরা জানি। প্লাস মাইনাসকে কি করে? আকর্ষণ করে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখানে মেইনলি এই যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 দ্বারা কি বোঝাচ্ছে? সোডিয়ামের প্রোটন সংখ্যা 11টা এবং ইলেকট্রন সংখ্যাও কি? 11টা। তার মানে হচ্ছে এর মধ্যে এই যে সোডিয়াম মৌলটার মধ্যে 11টা প্রোটন আছে এবং 11টা কি আছে? ইলেকট্রন আছে। তাহলে এখন তুমি আমার বলো, আমি যদি সোডিয়ামের এই যে আকারটা এভাবে আঁকি, সোডিয়াম কি বলো তো? প্রথম শক্তি স্তরে কয়টা থাকে? ইলেকট্রন, 2টা ইলেকট্রন। এর পরের শক্তি স্তরে কয়টা থাকে? 1 2 3 4 10টা, 8টা থাকে আর কি, ঠিক আছে, মোট 10টা। এরপরে লাস্টে দিয়ে আরেকটা থাকে এখানে। ওকে, আর এই যে নিউক্লিয়াস, হ্যাঁ, এই যে নিউক্লিয়াস, এই যে এখানে মাঝখানে, এই মাঝখানে কি থাকে? 11টা একইভাবে কি থাকে? প্রোটন থাকে। প্রোটনটা আমরা দেখাচ্ছি না, ঠিক আছে। মাথায় একবার ভিতরে কি থাকে? 11টা এরকম প্রোটন থাকে। একইভাবে বাইরে কি আছে? 11টা ইলেকট্রন। এই ইলেকট্রন কি করবে? এই প্রোটন, যেটা প্রোটনটা হচ্ছে ইলেকট্রনকে কি করবে? আকর্ষণ করবে না তার দিকে, বলো তো? আকর্ষণ করবে, আকর্ষণ করবে। আকর্ষণ করলে কি হবে বলো তো? আচ্ছা দেখো, তুমি একটা নিতে পারো, তুমি কি বলতে পারি, এটা আমলকি, না সরি আমলকি না, তুমি নিতে পারো। ধরো একটা পম্পসের মতো, হ্যাঁ, জিনিসপাতি নিলে, নিয়ে হচ্ছে এটা একটা পানিতে চুবাবা। পানিতে চুবানোর পর যদি তো তুমি এটাকে কি করে? এই যে চাপ দাও, ঠিক আছে, এটা কি হবে? ছোট হয়ে যাবে না? অনেকটা চাপ দিলে কি হবে? ছোট হয়ে যাবে। এখন চাপ দেওয়া মানে কি? বাইরে থেকে চাপ দেওয়া। এখন এখানে তো বাইরে থেকে চাপ দিতেছে না, মেইনলি হচ্ছে ভিতর থেকে তোমার টানতেছে কিছু একটা জিনিস। টানলে কি হবে? তার আকারটা কি হবে? ছোট হবে না? দেখো, এদিক থেকে এই যে টানতেছে, এদিক থেকেও টান দিতেছে, এদিক থেকেও টান দিতেছে, বুঝছো? টান দিতেছে, তাহলে কি হবে? আকারটা কি হবে? আস্তে আস্তে ছোট হবে। একইভাবে দেখো, একইভাবে কি হবে? তাহলে এর আকারটা কি হবে? ছোট হয়ে যাবে, আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এখন আমরা এখানে দেখবো মেইনলি এই যে 5টা মৌল লিখলাম আমি, এখানের ভিতরে কার আকার বড়, কার আকার ছোট? কার আকার বড়, কার আকার ছোট? এখন আকার বোঝার জন্য, আকার বোঝার জন্য দেখো, এর যদি কি থাকে? 11টা ইলেকট্রন এবং 11টা প্রোটন থাকে। এর পারমাণবিক সংখ্যা 12, মানে কি বলতো? এর 12টা প্রোটন, 12টা ইলেকট্রন। একইভাবে এর 13 পারমাণবিক সংখ্যা, মানে কি? এর 13টা ইলেকট্রন, 13টা প্রোটন। এর 14 ইলেকট্রন, এই যে পারমাণবিক সংখ্যা, মানে কি? এর 14টা ইলেকট্রন, 14টা প্রোটন। একইভাবে এর 15টা, ঠিক আছে, 15টা করে। তাইলে কি হচ্ছে? ধীরে ধীরে বাড়তেছে। এখন বলো তুমি আমারে, যখন মানুষজন বাড়বে তখন কি হবে? আকর্ষণ বাড়বে না? দেখো, আমি, হ্যাঁ, আমি আর একজন মিলে হচ্ছে আমরা কি করতেছি? একজন একজনকে আকর্ষণ করতেছি। ওকে, আমাদের যে আকর্ষণ শক্তিটা, আবার অনেকজন মিলে, হ্যাঁ, যে আকর্ষণ করবে বা হচ্ছে আমরা বলি না যে একতাই বল। একতাই বল, একটা কাজ তুমি আর আমি মিলে করতেছি, তাইলে কি এটা যতটা সহজে না করতে পারবো, যদি 10 জন মিলে করে, তাহলে কি হবে? আরো সহজ হয়ে যাবে জিনিসটা। কি হচ্ছে? কিভাবে? বলটা বাড়তেছে। বলটা কি হচ্ছে? বাড়তেছে। তাহলে এখানে মানুষজন যদি বাড়ে, তাহলে কি হবে? বলও বাড়বে। ইলেকট্রন প্রোটন বাড়তেছে, মানে কি? বলও বাড়বে।
তাহলে কি হবে, এই যে ম্যাগনেসিয়াম এর আকর্ষণটা কি হবে, আরো বেশি হবে। ইলেকট্রন প্রোটনের আকর্ষণে কি হবে, বেশি হবে। আকর্ষণ বেশি হওয়া মানে কি বলতো, আকর্ষণ বেশি হওয়া মানে হচ্ছে কি, এই আরো সংকুচিত হয়ে যাবে, মানে আরো ছোট হয়ে যাবে আকারটা, বুঝতেছো? তাহলে সোডিয়ামের আকার যতটুকু, ম্যাগনেসিয়ামের আকার কি হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। কেন? কারণ তার মানুষজন বেশি, 12 জন করে 24 জন টোটাল, ওরা একজনকে একজন কি করবে, আকর্ষণ করবে, করার ফলে কি হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। আর অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করো তুমি, অ্যালুমিনিয়াম কি হবে, আরো ছোট হয়ে যাবে। একইভাবে সিলিকন কি হবে, আরো ছোট হবে, ফসফরাস আরো ছোট হবে। এই জন্য আমরা বলতেছি যে পদে বাম থেকে ডানে গেলে আকারটা কি হয়, কমবে। তার মানে হচ্ছে আমাদের সোডিয়ামের আকার বেশি হবে, এরপরে ম্যাগনেসিয়াম, এরপরে অ্যালুমিনিয়াম, এরপরে সিলিকন, এরপরে ফসফরাস, এভাবে কি হবে, কমবে। আর হচ্ছে এই যে এটা কম, এটা এটার চেয়ে কম, ঠিক আছে, মানে এটার চেয়ে বেশি, এটা এটার চেয়ে বেশি, এটা এটার চেয়ে বেশি, এটা এটার চেয়ে বেশি, ঠিক আছে। এদিকে গেলে কমবে, এদিক থেকে এদিকে আসলে বাড়বে, বুঝছো? তাহলে মেইনলি পটের বাম থেকে ডানে যদি যাও তুমি, তাহলে কি হচ্ছে, আকারটা আস্তে আস্তে কমতেছে। কেন কমতেছে? যদি পরীক্ষা আসে এভাবে দিবা যে আমাদের পর্যায় বাম থেকে ডানে যাওয়ার সাথে সাথে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা বাড়তেছে, পারমাণবিক সংখ্যা বাড়তেছে, মানে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা বাড়তেছে। আর ইলেকট্রন প্রোটন বাড়া মানে হচ্ছে আমাদের তাদের কি, ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যে প্লাস মাইনাসের আকর্ষণ বল, এটা হচ্ছে বাড়তেছে। বাড়ার ফলে কি হচ্ছে, আকারটা সংকুচিত হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে। এটা বলে দিলে হচ্ছে তুমি নাম্বার পেয়ে যাবে। ওকে, তাহলে এই জন্য হচ্ছে মেইনলি কি হয়, পরে বাম থেকে ডানে গেলে আকারটা কমে। ওকে, এখন আমি যদি বলি তোমাকে, আমি যদি এখন তোমাকে একটা কোশ্চেন করি যে যে কার্বন, এরপর হচ্ছে কি আছে, নাইট্রোজেন এবং হচ্ছে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন, এদের মধ্যে আকারের ক্রমটা কত? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এর আকারের ক্রম লিখো, আকারের ক্রম লিখো। দেখি তুমি একটু পজ করে আমার অ্যান্সার দাও তো, বলো তো এইখানে আকারের ক্রমটা কি হবে? ক্রম বুঝো তো, মানে গ্রেটার দ্যান, লেস দ্যান, এই চিহ্নগুলো দিয়ে তুমি বোঝাবা কি কার থেকে কে বড় ছোট, এগুলা, এটাই মানে ক্রম। তাই দেখো, কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6। এরপর নাইট্রোজেন, এরা কিন্তু একই পর্যায়ে। দেখো কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন কিন্তু একই পর্যায়ে, তোমার বই পর্যায়ে শুনলে তুমি দেখবা, এই দেখো কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন একই পর্যায়ের মূল, ঠিক আছে। তাইলে এখানে এই যে নাইট্রোজেন কত, 7 আমরা জানি, এরপরে অক্সিজেন হচ্ছে 8, পারমাণবিক সংখ্যা এটা, ঠিক আছে। তার মানে কার্বনে কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, কয়টা প্রোটন, 6টা প্রোটন। নাইট্রোজেনে কয়টা প্রোটন, 7টা, কয়টা ইলেকট্রন, 7টা। এর কয়টা, 8টা। তাহলে কি হবে, এর আকর্ষণ কি হবে, বেশি হবে। এর আকর্ষণ কি হবে, কম হবে। আর একটু কার্বনের কি আকর্ষণ আরো কম হবে, ঠিক আছে। তাহলে আকর্ষণ যদি কম হয় তাহলে কি হবে, আকারটা বড় হবে। আকর্ষণ কম মানে আকার বড়, উল্টাটা। আমি যদি আকর্ষণের ক্রমটা করি, দেখো আকর্ষণের ক্রম তাহলে কি হবে, যে আকর্ষণ সবচেয়ে বেশি অক্সিজেনের, এরপর নাইট্রোজেনের, এরপর হচ্ছে কার্বনের। আর আকারের ক্রমটা কি হবে, উল্টা। আকর্ষণের ক্রম উল্টা হবে আকারটা, ঠিক আছে। তাহলে আকার কত হবে, কার্বনের, এরপর হচ্ছে নাইট্রোজেন, এরপর হচ্ছে অক্সিজেন। দেখছো? তার মানে কি হচ্ছে, দেখো পর্যায়ে বাম থেকে যখন ডানে যাচ্ছ কি হচ্ছে, এটা সবচেয়ে ছোট, এরপরে এটা, এরপরে এটা, দেখছো? তার মানে হচ্ছে কমতেছে, ধীরে ধীরে কি হচ্ছে, কমতেছে। এটাই হচ্ছে কি, পর্যায়ে বাম থেকে ডানে গেলে কমে। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে গেল আমাদের পর্যায়ে বাম থেকে ডানে। এবার আমরা শিখবো হচ্ছে গ্রুপ উপর থেকে নিচে গেলে কি ঘটনা ঘটে, গ্রুপ উপর থেকে নিচে। এই জন্য তোমাকে আমি সহজে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমাদের এই যে তুমি চিন্তা করতে পারো সবার আগে গ্রুপ 1, ঠিক আছে। গ্রুপ 1-এর মৌল কি কি আছে বলো তো? গ্রুপ 1-এর মৌল আছে হচ্ছে হাইড্রোজেন, হচ্ছে 2 নাম্বার, হাইড্রোজেন আছে, এরপরে কি আছে, লিথিয়াম আছে, এরপর সোডিয়াম, এরপর আছে কি, পটাশিয়াম, রুবিডিয়াম, এক্সেট্রা, দরকার নেই। ওকে, তো দেখো মেইনলি এখানে এই যে আমরা বলতেছি কি, গ্রুপ উপর থেকে যখন তুমি নিচে যাবা, এই উপর থেকে নিচের দিকে যাচ্ছ, তখন কি হবে, আকারটা কি হবে, বাড়বে। কি হবে, এই যে বাড়বে। কেন বাড়বে, এটাই আমরা দেখবো। তো দেখো বাড়ার হচ্ছে মেইনলি কারণ, আগে তুমি আমাদের বলো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1। এরপর হচ্ছে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত, বলো বলো বলো, কত, 3। সোডিয়াম কত, 11, ঠিক আছে। পটাশিয়াম দিকে যাওয়ার দরকার নেই। এরপর কি হবে, এটা আরো বাড়বে, এটা আরো বাড়বে, ঠিক আছে। এটা আরো বাড়বে, এটা আরো বাড়বে, ধীরে ধীরে কি হচ্ছে, বাড়তেছে। তুমি আমার বলবা তাহলে কি, পটে বাড়লে তুমি বলবা যে কি, আপনি বলছেন ভাইয়া কি একটু আগে যে পটে বাম থেকে ডানে গেলে ইলেকট্রনের বাড়ে, তার মানে হচ্ছে প্রোটনও বাড়ে, তার মানে আকর্ষণ বাড়বে। তার মানে এখানে ক্রমটা হওয়ার কথা ছিল এরকম যে সবচেয়ে বড় হচ্ছে হাইড্রোজেনের আকার, এরপর লিথিয়াম, এরপর সোডিয়াম, এরপর রুবিডিয়াম, এরকম করে হচ্ছে যাওয়ার কথা ছিল। যাওয়ার কথা ছিল, বা এরকমই হবে, তুমি আমরা বলবে এরকম। কেন? কারণ হচ্ছে এখানে 11টা ইলেকট্রন মানে কি, মানে হচ্ছে 11টা ইলেকট্রন আছে, পারমাণবিক সংখ্যা 11, মানে 11টা ইলেকট্রন, 11টা প্রোটন। এখানে এর চেয়ে বেশি আছে, তার মানে এর আকর্ষণ বেশি। আকর্ষণ বেশি তার মানে কি, এর যদি আকর্ষণ বেশি হয়, এর আকার কি হবে, ছোট, এই যে কি হবে, ছোট হবে। একটু আগে তো, হ্যাঁ, এর আকার কি হবে, ছোট হবে। আমরা বলছি না, আকর্ষণ যার বেশি তার আকার কি, ছোট। রুবিডিয়ামের আকার কি হবে, আরো ছোট হবে। পটাশিয়ামের আকার কি হবে, এখানে পটাশিয়াম, আচ্ছা, কি হবে, আরো ছোট হবে, মানে ছোট হবে। এভাবে তুমি বলবা কি, উপর থেকে নিচে গেলে ছোট হবে, আসলে কিন্তু এটা না। আসলে কিন্তু এটা না, হয়তো মানে
স্বাভাবিকভাবে দেখলে হয়তো মনে হবে যে আকারটা কি হচ্ছে, কমতেছে, উপর থেকে নিচে গেলে কমতেছে, কিন্তু আসলে কমতেছে না। কেন কমতেছে না? এর কারণ হচ্ছে আমরা যদি এদের কি গাঠনিক স্ট্রাকচারটা একটু দেখি। গাঠনিক স্ট্রাকচার সেটা হচ্ছে, দেখো হাইড্রোজেন যদি তুমি আঁকো, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন। হাইড্রোজেনের এই যে একটা ইলেকট্রন। এরপর লিথিয়াম যদি আঁকো, দেখো লিথিয়ামটা হচ্ছে এরকম। আর এই যে প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন, এই পর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন থাকে। এরপর তুমি যদি সোডিয়াম আঁকো, আমি সবগুলো তো আঁকতে পারবো না, কয়েকটা দেখাই। দেখো সোডিয়াম আঁকো, তাহলে সোডিয়ামটা পাবে এরকম। এখানে দুইটা ইলেকট্রন, এখানে আটটা ইলেকট্রন, ঠিক আছে, আর এখানে লাস্টে এখানে যে একটা ইলেকট্রন। ওকে, তো দেখো তাহলে কি হচ্ছে, জিনিসটা আসলে কি হচ্ছে আমরা কিন্তু এখানে চিত্র দেখেও বুঝতে পারতেছি। দেখো হাইড্রোজেনের থেকে লিথিয়ামের আকার বড়, লিথিয়ামের থেকে সোডিয়ামের আকার বড়। এখন তুমি যদি একটা বিষয় খেয়াল করো, দেখো হাইড্রোজেনের শক্তিস্তর কয়টা বলো তো? এই শক্তিস্তর একটা। এরপর এই যে লিথিয়াম আরেকটা গ্রুপ নিচে চলে গেছে, পর্যায়ে নিচে গেছে, সরি একটা কি পর্যায়ে নিচে গেছে না, নিচে যাওয়ার ফলে কি হচ্ছে, নিচে যাওয়ার ফলে এর শক্তিস্তর কিন্তু দুইটা হয়ে গেছে। এই শক্তিস্তর কি হচ্ছে, আরেকটু নিচে গেলাম, শক্তিস্তর হয়ে গেল তিনটা। তাহলে কি হচ্ছে, শক্তিস্তর বাড়তেছে। এখন তুমি যদি পটাশিয়ামেরটা একইভাবে দেখো, দেখো এই পাশে দেখো পটাশিয়ামেরটা কি হবে, এই যে একটা দুইটা তিনটা চারটা হবে এরকম, বুঝছো, ইলেকট্রনগুলো তুমি বসে নিবা, এরও কিন্তু চারটা হবে এরকম। তাহলে এর যদি তিনটা, এর চারটা, এর হবে রবিডিয়ামে কত হবে, পাঁচটা হবে। কেন? এক এক করে বাড়তেছে, যত নিচে যাচ্ছ তত এক এক করে বাড়তেছে। বাড়া মানে কি, আকারটা বড় হচ্ছে না, আকারটা বড় হচ্ছে। এখানে কিন্তু মেইনলি তুমি যদি ইলেকট্রন প্রোটনের আকর্ষণের কনসেপ্টটা দিয়ে বলো যে আকার কমবে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। তাহলে ইলেকট্রন প্রোটন বাড়তেছে ঠিক আছে, কিন্তু বাড়ার সাথে সাথে যতটা না সংকুচিত হচ্ছে ততটা, এই যে মানে যতটা সংকুচিত হচ্ছে এর থেকে বেশি হচ্ছে আকার বাড়ার কারণ হচ্ছে কি, মেইনলি তোমার আরেকটা শক্তি যুক্ত হচ্ছে, বুঝছো। সংকুচিত হয়তো একটু অল্প হয়েছে, কিন্তু আরেকটা শক্তিস্তর যুক্ত হওয়ার ফলে আকারটা আরো বড় হয়ে গেছে, বুঝছো। একটা শক্তিস্তর তো অনেক বড়, বুঝো নাই? তাহলে কি হচ্ছে, তার আকার যতটা সংকুচিত হচ্ছে না ততটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে একটা শক্তিস্তর যুক্ত হওয়ার ফলে। ওকে, তাহলে মেইনলি আমরা কি দেখলাম, তাহলে গ্রুপ ওপর থেকে নিচে গেলে কি হয়, বাড়ে। তাহলে এখন আর যদি আমি কি করি, এদের ক্রম করি, এদের ক্রম, তাহলে কি হবে, হাইড্রোজেনের আকার থেকে লিথিয়ামের আকার বড়, এরপর হচ্ছে সোডিয়াম, এরপর পটাশিয়াম, এরপর রুবিডিয়াম, এরকম হবে। এই হচ্ছে আমাদের ক্রমটা, বুঝছো। আশা করি তুমি ক্লিয়ার। এবার আমি যদি তোমাকে আরেকটা গ্রুপে তোমার হচ্ছে আমি এই যে জিজ্ঞেস করি যে আকারের ক্রমটা কিরকম হবে, গ্রুপ শপের মৌলগুলো কি কি, আমাদের হ্যালোজেন মৌল যেগুলো ফ্লোরিন, আমি কোশ্চেন করলাম যে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের আকারের ক্রমটা তুমি লিখো, তাহলে কি হবে বলো তো, আকারের ক্রমটা কি হবে বলো বলো বলো। গ্রুপ উপর থেকে নিচে বাড়বে, দেখো ফ্লোরিন এভাবে আছে, তোমার পটাশিয়াম দেখো, ব্রোমিন আয়োডিন এভাবে আছে, ঠিক আছে, এভাবে আছে। উপর থেকে নিচে গেলে কি হবে, বাড়বে, তার মানে সবচেয়ে বড় কি হবে, এ হবে, তার মানে হচ্ছে এভাবে হবে আয়োডিন, এরপর হবে ব্রোমিন, এরপর হচ্ছে ক্লোরিন, এরপর হচ্ছে ফ্লোরিন। এই হচ্ছে আনসার। দেখো এগুলো কিন্তু বেশি বেশি এমসিকিউতে আসে, ঠিক আছে, এরকম আকারের ক্রম, অথবা তোমার সিকিউ তো আসবে। তো মানে কি বলবে হচ্ছে এইভাবে যে আকারের ক্রমটা লিখো, তো ব্যাখ্যাগুলো অবশ্যই লিখতে হবে তখন। আমি তো জাস্ট এখানে কি ক্রমটা হবে এটা লিখছে, ঠিক আছে। তখন যদি তোমার সিকিউতে অবশ্যই নেই, এই যে আমি যে কথাগুলো বলছি এগুলো ব্যাখ্যা লিখবে। ওকে, আশা করি পারবা এটা। তাহলে দেখো আমাদের আকার পাঠটা কিন্তু শেষ, আকার পাঠটা শেষ। এবার আমরা দেখবো হচ্ছে ধাতব ধর্ম বা অধাতব ধর্ম। আমাদের সেকেন্ড জিনিসটা সেটা হচ্ছে কি, ধাতব ধর্ম। দেখো ধাতব ধর্ম চেনার আগে আগে তোমার চিনতে হবে ধাতুটা। তো ধাতু নিয়ে কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করছিলাম, খেয়াল আছে কিনা বলতো, গত ক্লাসে কিন্তু আমি আলোচনা করছিলাম ধাতু কি, ধাতু হচ্ছে মেনলি যারা কি করে, যারা হচ্ছে এই যে তোমাদের খাদ্য ধাতু নিয়ে আলোচনা করছিলাম আর কি, যারা হচ্ছে কি করে, ওই যে পানির সাথে বিক্রিয়া করে খাট তৈরি করে, তারা হচ্ছে খাট ধাতু। এখানে মেনলি আমরা ধাতু দেখবো। তো ধাতু সংজ্ঞা হচ্ছে এরকম যে ধাতু ধাতু মানে হচ্ছে যারা বা যারা হচ্ছে কি করে, তোমার চকচকে ধাতুগুলো একটু চকচকে হয়। এরপর হচ্ছে যাদের সনসন আওয়াজ হয়, সনসন আওয়াজ হবে, যাদেরকে ধরো একটা বাড়ি দিলে বাড়ি যায় সনসন আওয়াজ হবে, এটা কিন্তু ধাতু, ঠিক আছে, সনসন আওয়াজ হয়। ওকে, আওয়াজ হয়, এটা হচ্ছে মেনলি ধাতু। এটা হচ্ছে আগের ডেফিনেশন আর কি, বুঝছো। এটা আসলে আধুনিক ডেফিনেশন না, বুঝছো। আধুনিক ডেফিনেশন আমাদের কি কি বলতেছে, ধাতু হচ্ছে সেটা যেটা কি করে, একটা ইলেকট্রন দান করে বা ইলেকট্রন দান করে কি হয়, ধনাত্মক আয়নে পরিণত হয়, ঠিক আছে। তাহলে একটু লেখো যে ধাতু হলো তারা তারা যারা ইলেকট্রন দান করে ধনাত্মক আয়ন বা পজিটিভ আয়ন, যেটা ধনাত্মক আয়নে পরিণত হয়।
লাইক কীরকম হইতে পারে দেখো, একটু দেখো। ধরো আমি বললাম সোডিয়াম, সোডিয়াম কী করলো, একটা ইলেকট্রন দান করলো, একটা ইলেকট্রন কী করলো, দান করলো, দান হলে এখানে মাইনাস হবে। একটা ইলেকট্রন কী করলো, সে সোডিয়াম আমাদেরকে এখানে দান করলো, দান করলো, দান করলে কী হবে, এখানে সে সোডিয়াম প্লাস হয়ে যাবে। ওকে, এই হচ্ছে এক্সাম্পল। ওকে, এই হচ্ছে আমাদের ধাতু, ধাতব ধর্ম নিয়ে আমরা পড়বো। এই যে ধাতুর যে ইলেকট্রন দানের যে ধর্মটা, এটাই ধাতব ধর্ম, বুঝছো? যখন তুমি ধাতুর ডেফিনেশন পারবা তখন ধাতব ধর্মের ডেফিনেশন কিছু না। ওকে, তাহলে এই যে ধাতুর ইলেকট্রন দানের যে দান করে যে ধনাত্মক আয়ন পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা বা হচ্ছে ধর্মটা, এটাই হচ্ছে ধাতব ধর্ম। ওকে, আশা করি ক্লিয়ার। এই ধাতব ধর্মটা পরে বাম থেকে ডানে গেলে কি হয় এবং রূপপট থেকে নিচে গেলে কি হয়, ঘটনা কি হয়, এটা একটু দেখো। এই ধাতব ধর্মটা মেনলি হচ্ছে এই যে পরে বাম থেকে যদি তুমি ডানে যাও, ধরো ওই যাওয়ার আগে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই তিনটের জন্য দেখি, তাহলে কি হবে, এই ধাতব ধর্মটা হচ্ছে মেইনলি কি হবে, কমবে, আকারের সাথে সাথে কমবে। কেন? কারণ হচ্ছে এই যে সোডিয়ামের যোজনী হচ্ছে এক, সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন দিতে পারে, সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন। এই যে এখানে আমরা দেখছি সোডিয়াম একটা ইলেকট্রন দিতে পারে। কেন? কারণ সোডিয়ামের শেষ শক্তি স্তর যেটা বা শেষ কক্ষপথ, সেটাতে একটা ইলেকট্রন এক্সট্রা আছে। কিভাবে, এই যে দেখো সোডিয়ামের কক্ষপথ ছিল এরকম, এই যে এখান দিয়ে কি ছিল, একটা ইলেকট্রন এক্সট্রা ছিল, ঠিক আছে। আর এখানে তো এই সে এটা দিয়ে দিলেই কিন্তু সে অস্ত্র পূরণ হয়ে যাচ্ছে। আমরা জানি যে সকল মৌলিক স্থিতিশীল হচ্ছে, ঠিক আছে, অস্ত্র পূরণ হয়ে যাচ্ছে মিললে। এইটা যদি সে দিয়ে দিতে পারে তাহলে কিন্তু খাল্লাস। ওকে, এই জন্য কি করবে, সোডিয়াম একটা ইলেকট্রন দিবে, সোডিয়াম একটা ইলেকট্রন দিবে। ম্যাগনেসিয়াম কি করবে, ম্যাগনেসিয়ামের দুইটা ইলেকট্রন আছে, বুঝছো? এই যে এখান দিয়ে এরকম দুইটা ইলেকট্রন থাকে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। ওকে, দুইটা ইলেকট্রন থাকে, ম্যাগনেসিয়াম কি করবে, দুইটা ইলেকট্রন দিতে যাবে। এখানে একত্রে থাকে না আর কি, মানে আলাদা আলাদা থাকে। তাহলে কি করবে, সে দুইটা ইলেকট্রন দিবে। অ্যালুমিনিয়াম কি করবে, তিনটা ইলেকট্রন দিবে, কারণ তার তো যোজনী। তাহলে দেখো কি হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, এদিকে যত যাচ্ছি তত কি হচ্ছে, যোজনী বাড়তেছে না? যোজনী বাড়া মানে কি, বাড়া মানে হচ্ছে মেনলি যে ধাতব ধর্ম যেটা, এটা কমা, ঠিক আছে, কমা। তার মানে হচ্ছে এখানে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের একটা ইলেকট্রন সে দিয়ে দিতে পারবে। ওকে, দিয়ে দিতে পারবে সহজে। এরা হচ্ছে আর একটু কম দিতে চাইবে। ওকে, যেহেতু এদের ইলেকট্রন একটু বেশি বেশি আছে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এখান থেকে যে এই যে ধাতব ধর্ম যেটা, এটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, পর্যায়ে বাম থেকে ডানে গেলে কমে, কমে, পর্যায় বাম থেকে ডানে, বাম থেকে ডানে কি হয়, কমে। আর রূপ উপর থেকে কি হবে, উল্টা, রূপ উপর থেকে নিচে, হ্যাঁ, উপর থেকে নিচে কি হয়, কমে, এই সরি বাড়ে, আকারের মতো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জিনিসপাতি, ঠিক আছে। যদি এখন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে দেখো, এটা তো ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, তবু দেখাই। এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ, ব্রোমিন, আয়োডিন, এটার ক্ষেত্রে যদি তুমি এখন আমাদের বলো যে এটার আপনি এই যে ধাতব ধর্ম যেটা, এটার ক্রমটা একটু দেখেন, তাহলে কি হবে, আমাদের বাড়বে, আস্তে আস্তে কি হবে, উপর থেকে নিচে বাড়বে, তাহলে হবে এই ক্রমটা এরকম, ঠিক আছে, এরকম। আশা করি এটা তুমি বুঝছো। এবার দেখো ধাতব ধর্মের সাথে আমরা একটু অধাতব ধর্মটা পড়ি, অধাতব ধর্মটা। অধাতব ধর্মের ভিতরে মেইনলি অধাতব ধর্ম হচ্ছে ধাতব ধর্মের উল্টা, উল্টা, উল্টা। অধাতব ধর্ম কার ভিতরে হয়, ধাতব ধর্ম ধাতুর ভিতরে, আর অধাতব ধর্ম হয় অধাতুর ভিতরে। তাহলে একটু লিখে নাও অধাতু, অধাতব ধর্ম সংজ্ঞাটা, ঠিক আছে। আগে অধাতুর সংজ্ঞাটা দেখো, অধাতু, অধাতু পারলে ওই যে অধাতব ধর্ম পাবে। অধাতু মানে হচ্ছে যারা ওই যে ধাতু না তারাই অধাতু, এক কথায় যারা ধাতু না তারাই অধাতু, ঠিক আছে। এর ভিতরে আবার অপধাতুটা তো ভিন্ন হিসাব আছে, এই জন্য আমরা ডিরেক্ট বলবো না যে যারা ধাতু না তারাই অধাতু, এভাবে বলবো না। তাহলে দেখো, যারা কি করে না, যারা চকচকে না, যারা চকচকে না বা চকচক করে না, চকচক করে না। এরপর হচ্ছে যারা ধরো সনসন আওয়াজ করে না, সনসন আওয়াজ করে না, এগুলো লিখবা। এরপরে মেইন ডেফিনেশন যেটা, মেইন ডেফিনেশন সেটা হচ্ছে যারা, যারা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, নেগেটিভ আয়নে পরিণত হয়, ঋণাত্মক আয়নে, আয়নে কি হয়, পরিণত হয়। আর হচ্ছে কি, অধাতু। ওকে, এই দেখলাম আমরা অধাতু। তাহলে দেখো কিভাবে হতে পারে, যেমন ক্লোরিন একটা অধাতু, ক্লোরিন একটা অধাতু, ওই যে আমরা একটু আগে দেখছি হ্যালোজেন গ্রুপ যেগুলো সেগুলো সবগুলো অধাতু, সালফার, অক্সিজেন সব অধাতু। তাহলে এই যে ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, ক্লোরিন কি করে, একটা ইলেকট্রন কি করে, সে ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন মেনলি গ্রহণ করে, ঠিক আছে, একটা ইলেকট্রন কি করে, গ্রহণ করে, গ্রহণ মানে প্লাস করে, সে কি হবে, ক্লোরিন মাইনাস হবে, বুঝছো? এই হচ্ছে আমাদের অধাতু জিনিসপাতি। তাহলে অধাতব ধর্ম কি, যদি আসে পরীক্ষা অধাতব ধর্মের ডেফিনেশন লেখো, তাহলে কি লিখবে তুমি বলো তো? অধাতু যারা হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে এই যে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এর যে ধর্মটা, অধাতুর যে ধর্মটা, এটাই হচ্ছে অধাতব ধর্ম, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে দিব। ওকে, এই হচ্ছে আমাদের অধাতুর ধর্মগুলো। এন্ড যদি তোমার আমি বলি যে অধাতুর ধর্মের কাহিনীটা কি হবে বলো তো, যদি আসে পরীক্ষায়, আসে না তো যদি আসে কি হবে, ধাতব ধর্মের উল্টা, ধাতব ধর্মের কি হবে, উল্টা হবে। তাহলে হচ্ছে অধাতব ধর্ম কি হবে,
গ্রুপ পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে, ধাতব ধর্ম কি হইতো, কমতো, অধাতব ধর্ম বাড়বে। ওকে, গ্রুপ উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম কি হইতো, বাড়তো, অধাতব ধর্ম কি হবে, কমবে। ঠিক আছে, একটু জেনে রাখো, যদি কোয়েশ্চেনে বাইন্সে চলে আসে তাহলে কিন্তু এভাবে লিখে দিতে পারবা। ওকে, তো এবার আসো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে তিনটা জিনিস, হ্যাঁ, যে জিনিস সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের আয়নীকরণ বিভব, এরপর ইলেকট্রন আসক্তি আর তড়িৎচেতনা। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আয়নীকরণ বিভব আর ইলেকট্রন আসক্তি, এই দুটা বেশি আসে, এই দুটা কি আসে, বেশি আসে। ঠিক আছে, এর মধ্যে একটা ব্যতিক্রম যেটা খুবই পপুলার, এটা তো আসবেই, দেখাবো। দেখো, প্রথমে আমরা শিখবো কি, আয়নীকরণ বিভব, আয়নীকরণ বিভব বা শক্তি, বিভব বা শক্তি যাই বলি একটা বলা যায়। দেখো, আয়নীকরণ বিভব বা শক্তি মানে কি, আগে এখানে ডেফিনেশনটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তো আমার সাথে একটু ডেফিনেশন মিলে রাখো যে গ্যাসীয় অবস্থায়, আমি বুঝাই দিব, তুমি আমার সাথে লিখো আগে। গ্যাসীয় অবস্থায় এক মোল কোনো পরমাণু থেকে একটি করে ইলেকট্রন নিয়ে ইলেকট্রন বাংলাতে লিখবা। ঠিক আছে, বাংলাতে লিখিও, ই মাইনাস দিলে অনেক সময় সারা কেটে যায়। ইলেকট্রন নিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে একটু বড় তবে সহজ। এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, যেহেতু এটা শক্তি একটা, দেখো বিভব বা শক্তি বলছি না, তাহলে যে পরিমাণ শক্তি কি হবে, এখানে প্রয়োজন হবে, শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে, তাকেই আয়নীকরণ বিভব বা শক্তি বলে, তাকেই আয়নীকরণ শক্তি বলে। ঠিক আছে, শক্তি বা বিভব যাই বলি, শক্তি বলে। এই হচ্ছে আমার ডেফিনেশনটা, একটু লিখে নাও। ঠিক আছে, তো দেখো কি বলছি, গ্যাসীয় অবস্থা, তার মানে হচ্ছে এখানে যে অবস্থাটা থাকবে অবশ্যই গ্যাসীয় অবস্থা হইতে হবে। গ্যাসীয় অবস্থায় এক মোল কোনো পরমাণু থেকে তুমি কি করবে, এক মোল আমরা শিখছি কিন্তু এক শর্ট ভিডিও আমি দিয়েছিলাম মোল নিয়ে। ঠিক আছে, ওইখানে দেখে নেবে একটু, তবু বলে দিব যে এক মোল মানে হচ্ছে 6.023 × 10⁻23 অণু পরমাণু আয়ন। ঠিক আছে, এক মোল কোনো পরমাণু থেকে তুমি কি করবে, একটা করে ইলেকট্রন নেবে, একটা করে নিবা, একটা করে ইলেকট্রন নিয়ে কি করবে, এক মোল তুমি ধনাত্মক আয়ন পরিণত করবা, মানে 6.023 × 10⁻23 অণু পরমাণু বা আয়ন কি করবা, আয়ন সংখ্যক হচ্ছে ধনাত্মক আয়নে পরিণত করবা। করার ফলে এই করতে কি হবে, যেই পরিমাণ শক্তি প্রয়োজন হবে তোমার, এটাই হচ্ছে মেনলি আয়নীকরণ বিভব বা শক্তি। ঠিক আছে, তো দেখো আয়নীকরণ বিভব বা শক্তি যদি আমি একটু তোমার ভেঙে বলি, সংজ্ঞা ছাড়া যদি একটু বলি, তাহলে তুমি আরো ক্লিয়ার হবে। দেখো, আয়নীকরণ বিভব মানে হচ্ছে তুমি ধরো একটা মৌল যেমন অর্থাৎ এই যে আয়নীকরণ বিভব কিভাবে দেখাতে, আচ্ছা যে কোনো একটা মৌল চিন্তা করো, ধরো তুমি হচ্ছে সোডিয়াম চিন্তা করো, সোডিয়ামের আয়নীকরণ বিভবটা আমরা দেখবো, একটু দেখি। দেখো সোডিয়াম কিভাবে থাকে, এভাবে থাকে, একটু গাঠনিক স্ট্রাকচারটা একটু লেখা আমার সাথে, এভাবে থাকে, শেষ কক্ষপথে একটা থাকে। এই যে একটা ইলেকট্রন, তুমি এই একটা ইলেকট্রন হচ্ছে নিতে চাইতেছো, এই নিতে কি করতেছো, তুমি চাইতেছো। ঠিক আছে, মানে হচ্ছে একটা ইলেকট্রন নিবা তুমি, আর নিতে যেই পরিমাণ তোমার শক্তি লাগবে, এই আয়নীকরণ বিভব বা শক্তি, বুঝছো? আরেকবার বলি, দেখো আয়নীকরণ বিভব বা শক্তি হচ্ছে তুমি একটা ইলেকট্রন নিবা, মৌল থেকে কি করবে, একটা ইলেকট্রন নিবা, যেভাবে হোক নিবা, নেওয়ার ফলে তোমার যে শক্তিটা লাগবে, এটা আয়নীকরণ বিভব শক্তি। ঠিক আছে, সংক্ষেপ কথা হচ্ছে এটা, আর ডেফিনেশন আসলে অবশ্যই ভাবে লিখে দিবা। ওকে, তাইলে বুঝছো আশা করি। এখন দেখো তাইলে কি হবে, এখানে মেইনলি কি হবে, তাহলে তুমি যদি উপর গ্রুপ আগে হচ্ছে পর্যায়ে আমরা চিন্তা করি, পর্যায়ে বাম থেকে যদি ডানে যাও, পর্যায়ে বাম থেকে কি হবে, ডানে যাবা, একটু বসে ফেলি, পর্যায়ে বাম থেকে কোথায় যাবা, ডানে যাবা, তাইলে কি হবে জিনিসটা, ঘটনা কি ঘটবে, দেখো পর্যায় এক নাম্বার হচ্ছে পর্যায়ে বাম থেকে ডানে, আমরা তো এই দুইটা কেসই দেখতেছি নাকি, পর্যায়ে বাম থেকে ডানে আর গ্রুপ উপর থেকে নিচে। পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধরো তুমি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আগে তুমি যেটা অ্যালুমিনিয়াম, সিলিকন, চারটা নিলাম। ঠিক আছে, তাহলে ঘটনা কি ঘটবে, ঘটনা হচ্ছে মেনলি পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কি হতো, কমতো না, তাহলে আয়নীকরণ বিভব বা শক্তি হচ্ছে বাড়বে। কেন বাড়বে, কারণ হচ্ছে আকার কমতো, কথা এটাই। এখন দেখো সোডিয়ামের থেকে তুমি দেখো, সোডিয়ামের থেকে নিতে যেই পরিমাণ শক্তি লাগবে, ম্যাগনেসিয়ামের থেকে কিন্তু নিতে আরেকটু বেশি শক্তি লাগবে। কেন বলো তো, কারণ ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বলো তো, 2টা ইলেকট্রন, এই জন্য।
ঠিক আছে। অ্যালুমিনিয়ামে যদি যাও, অ্যালুমিনিয়াম কিছু কয়টা ইলেকট্রন, 3টা। সিলিকনে গেলে আরও বেশি। এভাবে কি হচ্ছে, বাড়তেছে, পটের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন বাড়তেছে, তার মানে কি তোমার শক্তিরও বেশি প্রয়োজন হচ্ছে। শক্তি যত বেশি প্রয়োজন হবে তাহলে কি হবে, তোমার আয়নিকরণ বিভবের মানটাও বেশি হবে। আর এটাই মানে শক্তি, বুঝতেছো? তাইলে বাম থেকে ডানে গেলে আমার শক্তি বেশি লাগতেছে, তার মানে কি আমার আয়নিকরণ বিভবের মানটাও কি হচ্ছে, বাড়তেছে। তার মানে আমি যদি ক্রম করি তাহলে কি হবে, সিলিকন এখানে বেশি হবে অ্যালুমিনিয়ামের পরে ম্যাগনেসিয়ামের পরে। এটা হচ্ছে আমার আয়নিকরণ বিভবের ক্রম, পটে বাম থেকে ডানে গেলে পটে 3-এর জন্য। ঠিক আছে, এই হচ্ছে হিসাব নিকাশ। তাহলে দেখো, তুমি পরীক্ষা আসলে কি লিখবে, পরীক্ষা আসলে আকারের কনসেপ্টটা দিয়ে একদম সহজেই করে ফেলা যায়, বুঝছো? আকারের কনসেপ্টটা তুমি বলবা যে এভাবে, যে আমরা জানি কি পটের বাম থেকে ডানে গেলে আকার কি হয়, কমে। আকার ক্রম মানে কি ইলেকট্রন প্রোটনের আকর্ষণ বাড়া। ঠিক আছে, আকর্ষণ বাড়া। আকর্ষণ যদি বাড়ে, এই যে এখানে এখানে এই যে অ্যালুমিনিয়াম, দেখো সোডিয়ামের আকার কি একটু বড় না, অ্যালুমিনিয়ামের আকার কি ছোট, ম্যাগনেসিয়ামের আকার একটু ছোট, অ্যালুমিনিয়াম কি আরো ছোট। ঠিক আছে, তারপর এর ম্যাগনেসিয়ামের আকর্ষণ বল কি, আকার ছোট মানে কি আকর্ষণ বল বেশি। আকর্ষণ বল বেশি মানে কি, আকর্ষণ বেশি মানে হচ্ছে এদেরকে ছুটাইতে, এদেরকে ছুটাইতে কি লাগবে, তোমার বেশি শক্তি লাগবে। তোমার দেখো, এই যে ম্যাগনেসিয়ামে কি লাস্টে 2টা ইলেকট্রন থাকে না, শেষে। এটা হচ্ছে সোডিয়ামে কয়টা থাকে, একটা থাকে। এই যে অ্যালুমিনিয়ামে কি থাকে, 3টা থাকে। তো দেখো, এই দুইটারে যেভাবে টানবে, তার প্রোটনগুলো কি হবে, টানবে না, আকর্ষণ করবে না। এর আকর্ষণ বল হচ্ছে আবার এই 3টা, এর আকর্ষণ বল কি হবে, আরো বেশি হবে। এই জন্য তো এর আকার ছোট, দেখছি না? এর আকর্ষণ বল আরো বেশি হবে। আকর্ষণ বল বেশি হওয়া মানে কি, তুমি এদেরকে ছুটাইতে আরো কষ্ট লাগবে বেশি। ছুটাইতে তুমি কি করবে, শক্তি প্রয়োগ করবে না, শক্তি প্রয়োগ করবে না, শক্তির মান কি হবে, আরো বেশি লাগবে। এই জন্য হচ্ছে মেনলি অ্যালুমিনিয়ামে কি হয়, আয়নিকরণ বিভব তত বেশি হয়, শক্তি যত বেশি বিভব তত বেশি, বুঝছো? তাহলে এই জন্য সিলিকন বেশি, অ্যালুমিনিয়ামের পরে এরপরে ম্যাগনেসিয়াম, এরপর সোডিয়াম, মানে বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে ইনক্রিজ হয়। কারণ কি, ওই যে আকর্ষণ বলটা হচ্ছে বেশি। ওকে, আশা করি তুমি ক্লিয়ার হয়েছো, বুঝছো? এই হচ্ছে আমার আয়নিকরণ বিভবের কনসেপ্টটা। এবার আসো 2 নম্বরে হচ্ছে আমরা কি শিখবো, এই যে গ্রুপ উপর থেকে নিচে গেলে ঘটনা কি ঘটে। গ্রুপ উপর থেকে নিচে যাবো তুমি এবার। ওই যে আমাদের বহুল প্রচলিত সেই গ্রুপ, আমরা ওইটাই দেখবো। ঠিক আছে, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, এটা দেখো, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন ক্ষেত্রে কি হবে, উপর থেকে নিচে গেলে কি হবে, উল্টা হবে, বুঝতেইছো নিশ্চয়ই। তার মানে বাম থেকে ডানে যদি আয়নিকরণ কি হয়, বাড়ে, তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে, অবশ্যই কমবে। তাহলে এই যে ক্রমটা এরকম হবে, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, আকার কি হইতো, এইভাবে হইতো, আকার বড় হইতো, তার মানে কি হবে, এটা হবে উল্টাটা, হবে। এই হচ্ছে আমার আয়নিকরণ বিভব বা শক্তিক্রম। ঠিক আছে, তাহলে এটা ঘটনাটা এটা কেন হয়, একটু যদি এটা দেখো, এটা কেন হয় বলো তো? এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে, এই যে উপর থেকে নিচে গেলে কি হয়, আকারটা বাড়ে না, আকার বাড়ে। আকার বাড়া মানে কি, ইলেকট্রন প্রোটনের আকর্ষণটা কম, আকর্ষণ কম না। আকর্ষণ যদি কম হয় তাহলে তুমি সহজেই তো একটা ইলেকট্রন নিয়ে ফেলতে পারবা, বুঝছো না? আয়োডিনের আকার যদি দেখো, অনেক বিশাল একটা আকার। এখান থেকে তুমি একটা ইলেকট্রন নেবে, শক্তি কি বেশি লাগবে বলো তো? শক্তি বেশি লাগবে, লাগবে না তো, সহজেই নিয়ে নিতে পারবা। কিন্তু ফ্লোরিন যদি দেখো, ফ্লোরিনের আকার কিন্তু ছোট, আয়োডিনের তুলনায় অনেক ছোট। আয়োডিন তো অনেক বড়, এই যে এরকম অনেক বড়, কিন্তু ফ্লোরিন কি এর তুলনায় অনেক ছোট না? ফ্লোরিন যদি ছোট হয় তাহলে কি হবে, তার ইলেকট্রন প্রোটনের আকর্ষণ কি হবে, বেশি হবে। বেশি হবে না, অবশ্যই বেশি হবে। তাহলে তার থেকে যদি তুমি একটা ইলেকট্রন নিতে চাও, তাহলে অনেক শক্তি প্রয়োজন হবে, অনেক শক্তি দিতে হবে না? এছাড়া কি এটা ছুটে দিতে পারবে এমনি? এ তো টাইনা ধরে রাখছে, বুঝছো না? ওর কি ওই যে প্রোটন যেগুলো, এগুলো তো ওর ইলেকট্রনটাকে কি করতেছে, টেনে ধরে রাখছে, বুঝছো? এই জন্য মেনলি এর আয়নিকরণ বিভব বেশি হবে। আর যত আকার বাড়বে তত কি হবে, খোলামেলা হবে, আর হচ্ছে আকর্ষণটা কমবে, ফলে কি হবে, আয়নিকরণ বিভব কমবে। আকর্ষণ কমা মানে আয়নিকরণ বিভব কমা, আকর্ষণ বাড়া মানে আয়নিকরণ বিভব বাড়া। এটা মাথায় রাখবা। তাহলে আমরা একটু সমানুপাতিক লিখে দিই, দেখো, আকর্ষণ সমানুপাতিক কি হবে, আয়নিকরণ বিভব। আকর্ষণ সমানুপাতিক কি, ঠিক আছে, সমানুপাতিক। দেখো, আকর্ষণ, ফর আকর্ষণ সমানুপাতিক কি বলতো, এই ভাগ চিহ্ন কেন দিতেছি, আকর্ষণ সমানুপাতিক হচ্ছে আয়নিকরণ বিভব বা শক্তি। ঠিক আছে, এবারে যদি আকারের ক্ষেত্রে বলি, আকার বলো তো, আকার কি সমানুপাতিক না? আকার সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক হবে আর কি, 1/, কি হবে, আয়নিকরণ বিভব। আকার বাড়লে আয়নিকরণ বিভব কমে, আকার কমলে আয়নিকরণ বিভব বাড়ে, উল্টা। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। আর সমানুপাতিক মানে হচ্ছে এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে এটা বাড়বে, বুঝছো? মেনলি আমরা দেখতেছি হচ্ছে এখানে আকর্ষণ বাড়লে আয়নিকরণ বিভব বাড়বে। ওকে, আশা করি এইটাও তুমি ক্লিয়ার হয়েছো। ওকে, এবার আসো আমরা ইলেকট্রন আসক্তি যাব। ইলেকট্রন আসক্তি, আয়নিকরণ বিভব বুঝছো আশা করি। দেখো, ইলেকট্রন আসক্তি, আমার সাথে একটু লিখে নাও, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এটাও আসে পরীক্ষায়। তো দেখো, ইলেকট্রন আসক্তি এক সংখ্যাটা লিখে নাও আমার সাথে, যে একই রকম আগেটার মতো। এই মুসলাম কেন, মুছে ফেললাম, আচ্ছা আবার লিখে দিই। দেখো,
গ্যাসীয় অবস্থায় আগেরটাই, বুঝছো, একটু মডিফাই করবো। গ্যাসীয় অবস্থায় আমার আবার লিখিতে হইতেছে আর কি, তুমি আমার সাথে লেখো তাহলে মুখস্থ হয়ে যাবে। গ্যাসীয় অবস্থায় এই যে এক মোল কোনো পরমাণু থেকে, এক মোল কোনো পরমাণু থেকে আগের কথাই কিন্তু একটি করে ইলেকট্রন দিয়ে, একটি, এবার আগে বলছিলাম নিয়ে, এখন বলবো দিয়ে, একটি করে ইলেকট্রন দিয়ে, তুমি কিন্তু ইলেকট্রন এখানে মাইনাস লিখো না, ঠিক আছে, ফুল ইয়েটাই লিখবা, আমি লিখে দিই। একটি করে ইলেকট্রন দিয়ে এক মোল ঋণাত্মক ইলেকট্রন, যেহেতু ঋণাত্মক এখানে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ঋণাত্মক হবে, এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে, আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, সরি শক্তি এবার প্রয়োজন না, এবার হচ্ছে শক্তি নির্গত, যে পরিমাণ শক্তি নির্গত হয়, নির্গত হয় তাকে কি বলে, সে যে পরিমাণ শক্তি তোমার ব্যয় হয় আর কি, ঠিক আছে, তাকে ইলেকট্রন অ্যাফিনিটি বা আসক্তি বলে, ঠিক আছে, ইলেকট্রন আসক্তি, আচ্ছা আসক্তি বলে। ওকে, তো দেখো লিখলাম, আমি আগের মতো লিখলাম, এখানে ভিন্ন কোন জায়গায়, ভিন্নতা কোন জায়গায় একটু দেখো। আমি এর আগে বলছিলাম যে কি একটি করে ইলেকট্রন দেয়, যে এক মিনিট এখানে আবার ভুলে দিয়ে লিখে নিয়ে হবে, ঠিক আছে, একটি করে ইলেকট্রন নিয়ে এক মোল ঋণাত্মক আয়ন, এর আগে বলছি ধনাত্মক, এখন আসছে ঋণাত্মক আয়ন পরিণত করতে যে পরিমাণ শক্তি আগে বলছি প্রয়োজন, এখন বলছি নির্গত হয়, ঠিক আছে, তাকে কি বলে ইলেকট্রন অ্যাফিনিটি বলে, বুঝছো? আশা করি তুমি ক্লিয়ার হয়েছো। দেখো বাট তোমার আমি ফিল করার জন্য জিনিসটা বলি, এটা হচ্ছে সংজ্ঞা, পরীক্ষা আসলে সংজ্ঞা আসলে এভাবে দিবা, কিন্তু ফিল করার জন্য আসলে এই সংজ্ঞা থেকে তুমি সহজে ফিল করতে পারবে না জিনিসটা, বুঝছো? কেমিস্ট্রি ফিল করার জিনিস দেখো কিভাবে ফিল করবা, সেটা হচ্ছে তুমি এই যে তুমি যদি একটা ধরো হচ্ছে ইয়ে নাম বলো না আগের মতন, আমি যদি তোমাকে কি বলবো, যে কি বললাম, সোডিয়াম ম্যাগনেসিয়াম, আমাদের আগে দিয়ে অ্যালুমিনিয়াম সিলিকন, ঠিক আছে, এটা নিলাম। এখন এখানে হচ্ছে আমরা এই মৌলগুলোর মধ্যে ইলেকট্রন অ্যাফিনিটি ক্রম দেখবো। তো দেখো ইলেকট্রন অ্যাফিনিটি ক্রম কিভাবে করবো, ইলেকট্রন অ্যাফিনিটি কি জিনিসটা আগে এটা বুঝো। ইলেকট্রন অ্যাফিনিটি, এখন অ্যাফিনিটি মানে কি, আসক্তি, আসক্তি মানে বুঝো তো, আমি যদি বলি মাদক আসক্তি, তার মানে কি মাদকের প্রতি আকর্ষণ, আসক্তি মানে আকর্ষণ, তার মানে হচ্ছে ইলেকট্রন আসক্তি মানে কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ, মানে হচ্ছে কার ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার থেকে বেশি, আমরা এখানে হচ্ছে মেনলি এই প্রতিযোগিতাটা করবো, ঠিক আছে, করাই হচ্ছে মেনলি এদের ক্রম লিখবো, কার আকর্ষণ কার থেকে বেশি, কার প্রতি ইলেকট্রনের প্রতি, কার আকর্ষণ কার থেকে বেশি, কার প্রতি ইলেকট্রনের প্রতি। তাহলে দেখো এখানে সোডিয়ামের আছে কি বলো তো, সোডিয়ামের আছে কি, বাজে একটা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের কি আছে দুইটা ইলেকট্রন, অ্যালুমিনিয়াম তিনটা, সিলিকন এভাবে, ঠিক আছে, তাইলে কি হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে, বাম থেকে ডানা যাচ্ছে, আকার কি হয় কমে, আকার কি হয়, এদের আকারের ক্রম যদি বলি কি হবে বলো তো, বলো বলো বলো, এভাবে হবে আকারের ক্রম, হ্যাঁ তাহলে কি হবে, মাথায় রাখবে ইলেকট্রন আসক্তিও আকারের উল্টা, আয়নিকোণ বিভবের মতোই আকারের উল্টা, আকারের কি উল্টা, আকারের উল্টা মানে হচ্ছে সিলিকন এভাবে আসবে, এরপরে অ্যালুমিনিয়াম, এরপরে ম্যাগনেসিয়াম, এরপরে সোডিয়াম। হয় কেন এই জিনিসটা হয় কেন বলতো, সোডিয়ামের ক্ষেত্রে কি হয় বাইরে একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে, এর আকর্ষণ করার দরকার কি বলতো, এর আকর্ষণ করার দরকার কি, একটু বেশি লাগতেছে না, এই ম্যাগনেসিয়ামের দুইটা আছে, এই একটু হয়তো আকর্ষণ করতে চাইবে, কেন, কারণ সবাই তো চায় অষ্টক পূরণ করতে, বুঝো না, অষ্টক পূরণ করতে। এখন দেখো তোমার কাছে যদি থাকে, ধরো কি বলতাম, ধরো তুমি 10 টাকা মিলাইতে চাইতেছো, 10 টাকা মিলাইতে চাইতেছো, যার কাছে কি আছে, যার কাছে 1 টাকা আছে, 1 টাকা আছে, সে কি চাইবে, সে কি চাইবে 10 টাকার মানে আশা করতে, তার তো অনেক টাকা লাগবে, 9 টাকা মিলাইতে হবে, তারপর হবে তার 10। আর যার কাছে ধরো 5 টাকা আছে, সে তো কোনোভাবে 5 টাকা মিলাইলে হয়ে যাচ্ছে তার 10 টাকা, বুঝো নাই, তাহলে সোডিয়ামের আছে কয়টা, একটা, এর আছে দুইটা, এর তো এর থেকে একটু বেশি আছে, এই জন্য এর কি হবে ইলেকট্রন আসক্তিতে এর থেকে বেশি হবে, ঠিক আছে, এই আকর্ষণ করতে চাইবে সোডিয়াম থেকে একটু বেশি। অ্যালুমিনিয়াম কি আছে, তার 3টা আছে, তার লাগবে কয়টা, 5টা লাগবে, কয়টা লাগবে, 3 এ 5 8 হয়ে যাবে, তার লাগবে 5টা, তাহলে তার আকর্ষণটা এর থেকে আরো বেশি লাগবে, সিলিকনে কয়টা লাগবে, 4টা লাগবে, আকর্ষণ আরো বেশি হবে, বুঝতেছো? তার মানে হচ্ছে কি হচ্ছে, মানে জিনিসটা হচ্ছে ফসফরাস যদি বলি, সিলিকনের ফলে কি ফসফরাস না, ফসফরাস যদি 5, ফসফরাস কি লাগতেছে আর 3টা লাগতেছে, তাহলে তো তার অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে, তার কি হবে, তাই ইলেকট্রন এইগুলো থেকে সবগুলো থেকে বেশি হবে, বুঝতেছো? মানে হচ্ছে যার যতগুলো প্রয়োজন, যার আছে, সোডিয়ামের আছে একটা বুঝছো নাই, তার লাগবে আরো 7টা, তার ইলেকট্রন অ্যাফিনিটি অবশ্যই কম হবে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ, যার আছে 5টা তার কি হবে, আর 3টা হলেই তো হয়ে যাচ্ছে, ফসফরাসের অবশ্যই কি হবে, বেশি হবে, তাহলে সোডিয়াম আর ফসফরাসের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কি হবে, সোডিয়াম ফসফরাস, অবশ্যই ফসফরাসের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে সোডিয়াম থেকে, বুঝছো? ঘটনা মেনলি এটাই ঘটে।
তাইলে কি বললাম, তাই বললাম হচ্ছে আমি এখানে মেইনলি পর্যায়ের কথা কিন্তু বলে ফেলছি। ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু দেখো দুইটা গেছে আমাদের, একটা হচ্ছে পর্যায় বাম থেকে ডানে গেলে, পর্যায় বাম থেকে ডানে, বাম থেকে ডানে কি হবে, কমবে। কি হবে, কমবে না বাড়বে? বাড়বে। কমবে না তো, আকার কমে তাহলে এটা বাড়বে। হ্যাঁ, তাহলে বাড়বে। উদাহরণ উদাহরণ কি হবে, আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। ওকে, বাড়বে তাহলে এভাবে। ঠিক আছে, এই হচ্ছে ক্রম। এবার আসলে 2 নম্বর। 2 নম্বর কি, গ্রুপ উপর থেকে নিচে, গ্রুপ উপর থেকে নিচে, উপর থেকে নিচে। তাহলে কি হবে, এটা হবে কমবে, যেহেতু আকার কি হয়, বাড়ে, তাহলে এটা কমবে। ঠিক আছে, আমি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন লিখলাম। ঠিক আছে, আয়োডিনটা কি হবে, তাহলে হবে জিনিসটা কি হবে, কমবে। কমলে এটা বেশি, এটা বেশি, এটা বেশি, এটা হবে। ওকে, আশা করি তুমি কি হয়েছো, ক্লিয়ার হয়েছো। এখন একটু যদি চিন্তা করো, ঠিক আছে, এই যে আমি নিজে যেটা লিখছি এটা কিন্তু ভুল লিখছি, এটা কিন্তু ভুল লিখছি। এই যে গ্রুপ উপর থেকে নিচে বললাম আমি ফ্লোরিন বেশি হবে, ক্লোরিনের পর, এরপর ব্রোমিনের পর আয়োডিন, কথা কিন্তু ঠিক আছে, লজিক অনুযায়ী এমনই হওয়ার কথা ছিল, তাই না? এমনই কিন্তু হওয়ার কথা ছিল। ওকে, একটু ওয়েট, দাঁড়াও। তাহলে এটা কিন্তু আমি কিন্তু ভুল লিখছি এখানে, দেখো গ্রুপ উপর থেকে নিচে গেলে ঘটনা এটাই ঘটার কথা, কিন্তু আসলে এটা ঘটে না। কেন ঘটে না, এটাই ব্যতিক্রম। ঠিক আছে, এটাই কেমিস্ট্রি ব্যতিক্রম। ব্যতিক্রম এটাই হচ্ছে আমরা এখন একটু দেখবো। দেখো এই ব্যতিক্রমটা বেশি বেশি পরীক্ষা আসে, বুঝছো নি? কেমিস্ট্রিতে ব্যতিক্রম মানে খুবই ইম্পর্টেন্ট, মানে হচ্ছে 5 স্টার 4 স্টার যাই বলো 7 স্টার ইম্পর্টেন্ট টপিক। তাইলে এই ব্যতিক্রমটা আমরা দেখবো। ঘটনা ঘটার কথা ছিল এরকম, ফ্লোরিন, এরপরে ক্লোরিন, এরপরে ব্রোমিন, এরপর হচ্ছে আয়োডিন, কমার কথা ছিল, এরকম ঘটনা হওয়ার কথা ছিল। ঠিক আছে, হওয়ার কথা ছিল, তবে এটা হয় না। কেন হয় না, দেখো এটাই দেখবো। হয় হচ্ছে ঘটনা এটা, ঘটনা কি হয়, এটা হয়। এটা আর এটার মধ্যে তুমি একটু পার্থক্য করো, এটা আর এটার মধ্যে বলো ঘটনা কি ঘটছে এখানে, পার্থক্যটা একটু করো। দেখো এখানে ফ্লোরিন আগে ছিল, এরপরে ক্লোরিন ছিল, এখানে ক্লোরিন আগে, ফ্লোরিন পরে চলে গেছে, বাকিগুলো কিন্তু ঠিক আছে, এটা এটা ঠিক আছে। তাহলে ঘটনা ফ্লোরিন আর ক্লোরিন নিয়ে ঝামেলা, ফ্লোরিন আর ক্লোরিন নিয়ে কি ঝামেলা। কয়েকদিন আগেও কিন্তু আমি হচ্ছে আমাদের এই যে ফেসবুকে সম্ভবত একটা ভিডিও দিছিলাম, হ্যাঁ ফেসবুকে দিছিলাম, এই যে আমাদের ফ্লোরিন আর ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ব্যতিক্রম নিয়ে। ঠিক আছে, তোমরা যারা দেখছো তারা তো জানো, আর যারা দেখো নাই তাদের জন্য ক্লাস আমি অবশ্যই দেখাই দিব। তো দেখো মেইনলি এখানে ঘটনা কি ঘটে, হওয়ার কথা ছিল কি, উপর থেকে নিচে গেলে তুমি এভাবে বলবা যে আকার কি হয়, বাড়ে, আকার কি হয়, বাড়ে, তাহলে ইলেকট্রোফিলিটি কমবে। ঠিক আছে, ইলেকট্রন প্রতি আকর্ষণ কি হবে, কমবে। ওকে, কেন কমে ওইগুলো আমি তোমার ফিল করার জন্য বলছি, তবে পরীক্ষা এত লেখার দরকার নেই। তুমি লিখবা আকার বাড়ে, তাহলে কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি কমবে। ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটি কমে, তাহলে এখানে এখানে মেইনলি কি হয়, এখানে ক্লোরিন আর ফ্লোরিনের ভিতরে ঝামেলা হয়। তাহলে প্রশ্নটা একটু লেখো আমার সাথে। প্রশ্নটা হচ্ছে এরকম যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন এভাবে আসে পরীক্ষায়, আসক্তি ফ্লোরিন অপেক্ষা, ফ্লোরিন অপেক্ষা বেশি হয় কেন, পরীক্ষা এভাবে আসে। ঠিক আছে, হয়তো এবিসিডি দিয়ে এগুলো বোঝাবে আর কি তোমার, মানে মেইন ঘটনা কিন্তু এটাই, ঘটনা এটাই, কোশ্চেন এভাবেই আসে। এবং এটা 4 নাম্বারের জন্য আসে, কত নাম্বার, 4 নাম্বার বা 3 নাম্বার, বেশিরভাগ 4 নাম্বারের জন্য আসে। তাহলে 4 নাম্বারের জন্য যদি আসে এভাবে হাতছাড়া করে দিবা, অবশ্যই হাতছাড়া করবে না, কেন করবে, তুমি তো পারো। তো দেখো তাইলে ক্লোরিন এবং ফ্লোরিনের ক্ষেত্রে আগে আমরা হচ্ছে গাঠনিক স্ট্রাকচার দেখি এদেরকে। ক্লোরিন কীভাবে থাকে, এইভাবে, এর এখানে 2টা ইলেকট্রন, এই যে এখানে এইভাবে ইলেকট্রনগুলো থাকে, এখানে 10টা, 8টা আর কি, 8টা মিলে 10টা হবে। এরপরে এখানে হচ্ছে লাস্ট শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে। আমি মুখে বলবো কথাগুলো, তুমি একটু লিখে নিবা। ঠিক আছে, পয়েন্টগুলো বলে দিব আর কি। ফ্লোরিন যদি দেখো এখানে 3টে শক্তি স্তর লাগবে, লাগবে না তো, এই তো 2টা শক্তি স্তর। দেখো এখানে থাকে 2টা ইলেকট্রন, ফ্লোরিনের কত পারমাণবিক সংখ্যা 9 না, এখানে থাকবে 7টা ইলেকট্রন। ওকে, দেখো এর হচ্ছে 17, ক্লোরিন কত, ক্লোরিন 17, আর ফ্লোরিন কত, 9। তাইলে ঘটনা কি ঘটে একটু আমরা দেখি। দেখো ক্লোরিনের সর্বশেষ শেল যেটা বা শক্তিস্তর যেটা, এখানে কয়টা ইলেকট্রন, 7টা। এই ফ্লোরিনে কয়টা, 7টাই থাকে, কিন্তু 7টা জিনিসটা বোঝার ট্রাই করো, এখানেও 7টা, এখানেও 7টা থাকে। এখন কার আকার বড় আমার একটু বলো তো, ফ্লোরিনের আকার বড় না ক্লোরিনের আকার বড়? চিত্র দেখে তো ভাই বোঝা যাচ্ছে, আপনি আবার এটা কোশ্চেন করেন, এই যে অবশ্যই এরকম হবে আকারের ক্রমটা। ঠিক আছে, মানে ক্লোরিনের আকার কি হবে, বড় হবে ফ্লোরিন থেকে, এটা আমি বুঝতেছি। আচ্ছা, তাহলে আকার যদি বড় হয়, আকার যদি বড় হয় তুমি একটু দেখো,
এইখানে এই যে এইখানে মানে সে শক্তি স্তর কয়টা আছে? 7টা। আর এর কয়টা আছে? 7টা। তাহলে এর এই যে 7টা জিনিস আছে না, 7টা জিনিস মেইনলি হচ্ছে হিবিজিবি জায়গার ভিতরে আছে। ধরো ছোট্ট একটা রুমের ভিতরে, ছোট্ট একটা রুমের ভিতরে আমরা আছি 10 জন। কয়জন? 10 জন। আরেকটা একই সংখ্যক মানুষ, আরেকটা বড় একটা রুম, বড় একটা বা হল চিন্তা করতে পারো, কনভেনশন হল। ওইখানে আছে একই মানুষ 10 জন। আচ্ছা কারা বেশি কমফোর্টেবল ফিল করবে বলো তো আমারে? আমরা এখানে রুমে যারা আছি তারা, নাকি কনভেনশন হলে যারা আছে তারা? অবশ্যই কনভেনশন হলে যারা আছে তারা কমফোর্টেবল ফিল করবে, তারা এইভাবে নাচে যাই করতে চাই করতে পারবে মোটামুটি, ঠিক আছে। কিন্তু আমরা হিবিজিবির ভিতরে পড়ে যাব কেন? কারণ আমরা ছোট্ট একটা রুমের ভিতরে আছি। তাহলে দেখো এখানে ফ্লোরিনে 9টা ইলেকট্রন আছে, তারা ছোট্ট একটা জায়গার ভিতরে আছে। ফ্লোরিনের আকার কিন্তু খুবই ছোট ক্লোরিনের তুলনায়, ওকে। কারণ একটা শিল খুবই কম, মানে একটা শিল কম আর কি, একটা শিল তো অনেক কিছু, বুঝো নাই? তাইলে এরা কি আছে, এই যে এর বাইরের শক্তিস্তরে এই যে ইলেকট্রন যেগুলো আছে, এই 7টা ইলেকট্রন, এই দুইটা 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 একটা 7টা, এই 7টা ইলেকট্রন কিন্তু হিবিজিবি জায়গার ভিতর আছে। আর এইখানে এই যে 7টা ইলেকট্রন ক্লোরিনের, ঠিক আছে, ক্লোরিন বেচারা অনেক ভালো, এই জন্য ওদেরকে মানে একটা বড় একটা প্লেস দিছে থাকার জন্য। মানে ওরা কিন্তু মানে ভালোই মস্তিতে আছে, ঠিক আছে, মানে ভালো অবস্থায় আছে মোটামুটি, ওরা কোনো হিবিজিবি অবস্থাতে নাই। আর এরা হিবিজিবি অবস্থায় পড়ে গেছে। তাইলে ঘটনা কি ঘটে? ঘটনা হচ্ছে এরা যখন হিবিজিবি অবস্থায় থাকে, এই হিবিজিবি থাকা যে অবস্থা, এটাকে বলে চার্জ ঘনত্ব। কি বলে? চার্জ ঘনত্ব। তাহলে এদের এই যে ফ্লোরিনে এই ইলেকট্রনগুলো যেটা, বা ফ্লোরিনের যদি বলি আমি, ফ্লোরিনের কি হয়, এই যে হিবিজিবি অবস্থার কারণে তার চার্জ ঘনত্ব যেটা, এটা বেশি হয়। কি হয়? বেশি হয়, ঠিক আছে। এই যে হিবিজিবি থাকার অবস্থাটাই মেনলি চার্জ ঘনত্ব, ওকে। আচ্ছা, চার্জ তো বুঝো, চার্জ মানে হচ্ছে আধান আর কি। এখানে ইলেকট্রন মিলে আধান, ওকে। তো এদের ঘনত্ব, ঘনত্ব বুঝো, যেটা বেশি গাঢ়, মধু গাঢ় নাকি হচ্ছে এই যে পানি গাঢ়, তুমি আমার কমেন্টে জানিয়ে দিবা, মধু গাঢ় নাকি পানি গাঢ়, ঠিক আছে, এটা এখন বলবো না। তাহলে দেখো চার্জ ঘনত্ব কি হয়? বেশি হয়, কারণ এরা কিছু ঘন অবস্থা আছে না, এই জন্য। তাইলে এখানে এখানে ক্লোরিনে কি হয়? ক্লোরিনে কিন্তু ফ্লোরিন অপেক্ষা চার্জ ঘনত্ব কম হয়। কেন? কারণ এর জায়গা অনেকটা বড়, এর ঘনত্বটা কম, ঠিক আছে। তাহলে এর চার্জ ঘনত্ব কি হবে? চার্জ ঘনত্ব এর হবে কম, ওকে। এখন দেখো, এখন দেখো, একটু দেখো, এর আকার বড় হওয়ায় কি হয়েছে? চার্জ ঘনত্ব কম হয়েছে। এর আকার ছোট হওয়ায় চার্জ ঘনত্ব কি হয়েছে? বেশি হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা সমানুপাতিক একটা জিনিস আনতে পারি কিনা দেখো তো, সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে, যে আমরা বলতে পারি যে আকার আকার সমানুপাতিক 1/, চার্জ ঘনত্ব। বলতে পারিনি বলো তো? অবশ্যই পারি। এগুলো পরীক্ষা লেখার দরকার নেই, এটা তোমার বোঝার জন্য বলতেছি আমি, ঠিক আছে। এভাবে বলতে পারি কেন? কারণ চার্জ ঘনত্ব যত বাড়তেছে আকার তত কমতেছে। বা আকার দিয়ে যদি চিন্তা করি, আকার যার বড় চার্জ ঘনত্ব তার কম। এই যে আকার যার বড় চার্জ ঘনত্ব কি কম, আকার যার কম, কম, ছোট ছোট, তার চার্জ ঘনত্ব বেশি বেশি। তাহলে কি হচ্ছে? একটা বাড়লে একটা কমতেছে, এই জন্য একে ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়ে লিখলাম। এখন দেখো ইলেকট্রন আসক্তি মানে কি? আমরা তো ইলেকট্রন আসক্তি পড়তেছি, তাই না? একটু আগে তো মানে ফিল করার জন্য বলছিলাম যে ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ, অ্যাট্রাকশন, মানে হ্যাঁ আকর্ষণ করবে ইলেকট্রনকে। এখন এও আকর্ষণ করবে, এও আকর্ষণ করবে। আমরা মানে পরীক্ষা করবো হচ্ছে কে বেশি আকর্ষণ করবে, কে বেশি আকর্ষণ করবে। আমরা তো আসলে অ্যান্সারটা জানি যে ক্লোরিন বেশি আকর্ষণ করবে। কেন করবে সে? এটাই তো। তাহলে কে আকর্ষণ করবে বেশি, এটাই তো আমরা দেখবো। দেখো তাইলে ক্লোরিন না ফ্লোরিন, অ্যান্ড ক্লোরিনে আছে অনেক বড় জায়গা, ক্লোরিনে কি আছে? অনেক বড় জায়গা। তাহলে সে যদি একটা ইলেকট্রন, এই যে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইলেকট্রন, যেটাকে এই ক্লোরিনও চাই, এই ফ্লোরিনও এখান দিয়ে চাই, ঠিক আছে। কে বেশি চাই এটা দেখবো। তো দেখো তাহলে ক্লোরিনও চাই ফ্লোরিনও চাই, তাইলে এই ইলেকট্রনকে এও চাইবে এও চাইবে। And এর জায়গা হচ্ছে কম, এর জায়গা কি কম, চার্জ ঘনত্ব বেশি না, মানে হচ্ছে জায়গা কম। এর আকার ছোট যেহেতু জায়গা কম, এই এমনি 7টারে রাখছে, তো এ দরকার আছে আরেকটা আনা ঢুকার, তবু সে চাইবে ঢুকাইতে, যেহেতু সে অসাধু, সে অষ্টক পূরণ করবে, চাইবে। কিন্তু ক্লোরিন দেখো, ক্লোরিনের অনেক জায়গা, অনেক জায়গা, অনেক জায়গা না, অনেক জায়গা। সে একটা ইলেকট্রনকে চাইলে কিন্তু ঢুকাতে পারতেছে, ইজি। কনভেনশন হল আছে মানুষ 10 জন, এখানে থাকতে পারে 100 জন, বুঝো নাই? সে তো সহজেই ঢুকাইতে চাইবে একজন মানুষ, সমস্যা হবে? তারা তো সেমভাবে কমফোর্টেবল ফিল করবে, একজন ঢুকালে তো আহামরি কোনো চেঞ্জ হবে না। কিন্তু এমনি এখানে আছে 10 জন একটা ছোট্ট রুমের ভিতরে, যদি আরেকজনে ঢুকাও তো হাঁটাচলা করতে পারবে না এখন, দৌড়াদৌড়ি তো দূরের কথা। তাইলে কি হচ্ছে দেখো, তাই এ কিন্তু বেশি চাইতেছে, আকর্ষণ বেশি করতেছে, কারণ এর জায়গা বড় আর এর জায়গা ছোট, এই আকর্ষণ কম করতেছে। এই জন্য মেনলি ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিন অপেক্ষা বেশি হয়। কথা শেষ কিন্তু, অ্যান্সার কিন্তু এখানে হয়ে গেছে, হয়ে গেছে কিন্তু অ্যান্সার। এখন তুমি কীভাবে লিখবা, এটা হচ্ছে কোয়েশ্চেন। তুমি প্রথমে লিখবা এই যে আকারটা লিখবা, এভাবে চিত্র আঁকবা সুন্দর করে, অবশ্যই চিত্র আঁকতে হবে। বলবা যে এর আকার বড়, এর আকার ছোট। এরপর বলবা যেহেতু এর আকার ছোট, এর চার্জ ঘনত্ব বেশি, ঠিক আছে।
এই চার্জ ঘনত্ব বেশি। আবার ওই যে কনভেনশনাল হলের কথা লিখে দিও না, বুঝছো নি? পরে কিন্তু স্যার মাইর দিবে, হ্যাঁ? তাহলে চার্জ ঘনত্ব কী হবে? এর বেশি হবে যেহেতু আকার ছোট। এর চার্জ ঘনত্ব কী হবে? কম হবে যেহেতু এর আকার বড়। চার্জ ঘনত্ব বেশি মানে হচ্ছে, চার্জ ঘনত্ব বেশি মানে হচ্ছে তোমার সেই ইলেকট্রন নিতে চাইবে না, এত বেশি চাইবে না। আর ক্লোরিনের চার্জ ঘনত্ব কম মানে হচ্ছে সেই ইলেকট্রন নিতে চাইবে, বুঝছো? ইলেকট্রন নিতে চাইবে। তাইলে ফলে কি হবে? ফ্লোরিন থেকে একটু বেশি চাইবে, তাই ক্লোরিনের ইলেকট্রন শক্তি হচ্ছে ফ্লোরিন থেকে বেশি, বুঝছো? আশা করি এই বিষয়টা তুমি ক্লিয়ার হয়েছো। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে। ওকে, তাহলে আমাদের ব্যতিক্রমটা ক্লিয়ার। ওকে, এবার আসো, এবার হচ্ছে আমরা পড়বো আমাদের এই যে পর্যাবৃত্ত ধর্মের লাস্ট আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যদিও এটা বেশি আসে না, আমরা এই যে দুইটা এখনো একটু আগে পড়ছি। আমাদের এখানে বেশি আসে কি, আমি একটু পরে আমি বলে দিব, বুঝছো? একবার বলছি, আরও বলবো। দেখো, এবার আমরা পড়বো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা আসে না, এত বেশি আসে না, এটা ইম্পর্টেন্ট, লিস ইম্পর্টেন্ট। তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা মানে কি আগে এটা বুঝতে হবে। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তড়িৎ ঋণাত্মকতা মানে এক প্রকার আকর্ষণ, চিন্তা করতে পারো, ঠিক আছে? অধিক হুম অধিক এই যে কি বলতে পারি, ধরো সমযোজী বন্ধনে আবদ্ধ, সমযোজী বন্ধনে আবদ্ধ একটা মৌলের সাথে একটা মৌলের আকর্ষণ, যেটা এটাই মিলি তড়িৎ ঋণাত্মকতা, বুঝছো? তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে এটা জানলেই হবে। একটু মাঝে মাঝে ক্রমও আসে এমসিকিউতে, ঠিক আছে? তো দেখো, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে ঘটনা ঘটে এটা যে তুমি যদি গ্রুপ উপর থেকে নিচে যাও, ফার্স্ট কেস আমাদের গ্রুপ উপর থেকে, পর্যায় উপর থেকে, পর্যায় বাম থেকে ডানে, পর্যায় বাম টু ডান, কি হবে? অবশ্যই তড়িৎ ঋণাত্মকতা কি হবে? আকার যেহেতু কমে, তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, বুঝছো? তাহলে আরেকটা কিন্তু আমরা মিল পাচ্ছি, একটু পরে আমি মিল দেখাবো। দেখো, গ্রুপ গ্রুপ কি হবে? উপর থেকে নিচে যাবা তুমি, উপর থেকে নিচে, তাহলে ঘটনা কি ঘটবে? যেহেতু পর্যায়ে বাড়ে তাহলে এখানে কমবে, বুঝছো? এখানে কমবে। এখন আমি যদি তোমার বলি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা কী হবে বলো তো? তড়িৎ ঋণাত্মকতার ক্রম কী হবে? যেহেতু কমবে, গ্রুপ উপর থেকে নিচে কি কমবে না, এরা গ্রুপ সাধারণ হলো, তাহলে এরকম হবে। ওকে, আশা করি হচ্ছে তুমি কি হয়েছো, ক্লিয়ার হয়েছো। ওকে, এখন এইখানে মেনলি যে জিনিসটা আসে পরীক্ষায় এমসিকিউতে, যে পর্যায় সারণী, এই যে পর্যায় সারণী পড়তেছো না, পর্যায় সারণী সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি বলো তো? আমি কিন্তু পড়াই ফেলছি। এই যে ফ্লোরিনটাই হচ্ছে মেনলি সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল, ঠিক আছে? সব থেকে কি, সব থেকে তড়িৎ ঋণাত্মক। ওকে, সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে এই ফ্লোরিনটা। এটা কিন্তু এমসিকিউতে বেশি বেশি আসে, তাহলে এটা একটু মাথায় রাখবা। ওকে, তো দেখো, আমাদের পর্যাবৃত্ত ধর্ম শেষ, পর্যাবৃত্ত ধর্ম শেষ। এখন হচ্ছে আমি একটা চার্টে তোমাদের হচ্ছে মেনলি ফুল জিনিসটা সামারি করে দিই, একটু একটু সামারি করে দিই। দেখো, এটা ইম্পর্টেন্ট, তো এই জন্য সামারি করাটা দরকার। এই যে আমার সাথে একটা ছক এঁকে নাও, তুমি হচ্ছে এই ছকটা মাথায় রাখলে হবে। অনেকের হচ্ছে মাথার উপর দিয়ে গেছে, আমি বুঝছি। তাহলে দেখো, এটা একটু মাথায় রাখলে হবে। এখান দিয়ে আঁকো, এই যে এখান দিয়ে আঁকো। ওকে, দুইটা চার্ট আঁকলাম, মানে একটা এই যে বর্গের মতো আঁকলাম আর কি, জিনিসটা চারটা বর্গ হয়ে গেছে। আচ্ছা, এখানে লিখো যে আচ্ছা আরেকটা লাগবে, পর্যায় বাম থেকে ডানে, পর্যায়, এই এক মিনিট, আরেকটা লাগবে তো, এখানে ওয়েট ওয়েট ওয়েট, এই যে এখান দিয়ে একটা দাও, এখান থেকে তিনটা করতে হবে। এটা হচ্ছে পর্যায়, এইখানে লেখো পর্যায় বাম থেকে ডানে, পর্যায় বাম থেকে ডানে। এখানে লেখো গ্রুপ উপর থেকে নিচে, গ্রুপ উপর থেকে নিচে। হ্যাঁ, আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে পর্যাবৃত্ত ধর্মগুলো লিখবো আমরা এখানে, পর্যাবৃত্ত ধর্ম। ওকে, তো দেখো, পর্যাবৃত্ত ধর্মে মেনলি আমরা প্রথমে পড়ছি কি, আকার। আকার আকার কি হয়? পর্যায় বাম থেকে ডানে গেলে কি হয়? আকার কমে। আর গ্রুপ উপর থেকে নিচে গেলে কি হয়? বাড়ে। এবার লেখো তুমি, এই যে আমরা কি পড়ছি আকারের উপরে, কি পড়ছি? ধাতব ধর্ম। ধাতব ধর্ম, ধাতব ধর্ম অধাতব ধর্ম লেখার দরকার নেই, ধাতব ধর্ম অধাতব ধর্ম উল্টা পরস্পর, ঠিক আছে? ধাতব ধর্ম কি হবে? পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়? কি হয়? কি হয়? কি হয়? কমে, আকারের মতো। এটা হয় কি? বাড়ে। একসাথে আমি এক বক্সও লিখে দিতে পারি, ঠিক আছে? কমে বাড়ে। এবার দেখো আরেকটা গ্রুপ, আরেকটা, এটা এখানে আমরা পড়ছি অধাতব ধর্ম, যেহেতু ধাতব ধর্মের উল্টা এটা, অধাতব ধর্ম। এটা কি হয়? এটা হচ্ছে এই আকারের উল্টা, ঠিক আছে? এটা হচ্ছে বাড়ে আর এখানে কমে। আর এরপরে পড়ছি আমরা কি, আয়নীকরণ শক্তি বা বিভব। আয়নীকরণ শক্তি, এটা কি পড়ছি বলো তো? আয়নীকরণ শক্তি পড়ছি হচ্ছে এটা বাড়ে
এটা কমে, ঠিক আছে। এরপরে আমরা পড়ছি হচ্ছে ইলেকট্রন আসক্তি পড়ছি, এটা কি হয়, এটা এখানে হচ্ছে বাড়ে, এখানে কমে, আর লিখতে পারতেছি না। তড়িৎ ঋণাত্মকতা, এখানে কি হয়, বাড়ে কমে। ওকে, আশা করি হচ্ছে তুমি ক্লিয়ার হয়েছো, বুঝছো। এই হচ্ছে আমার চারটা, এই চারটা মাথায় রাখলে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VVI। তাইলে এই চারটা মাথায় রাখলে হচ্ছে মেইন পড়ার ভিতর ধর্ম ফুল ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই আশা করি বুঝছো। ওকে ওকে, দেখো এবার আমরা ছোট্ট ছোট আর কিছু টপিক আছে সামান্য, এইগুলো শেষ করে আমরা সিকিউ সলভিংয়ে চলে যাব। দেখো দেখো প্রথমে হচ্ছে আমাদের এই যে এখানে আরেকটু টপিক, সেটা হচ্ছে আমাদের পটেশনের সুবিধা। পটেশনে কি বলতো, সুবিধা। সুবিধাটা মেনলি বেশি আসে মাঝে মাঝে, এই যে ঘ নাম্বারও চলে আসতে পারে বা খতে চলে আসতে পারে। তো পটেশনের সুবিধাগুলো একটু আমি মুখে আলোচনা করে দিই। দেখো পটেশনের সুবিধা তোমাদের বইতে যেরকম আছে, সেটা হচ্ছে এই পটেশনের করার ফলে ঘটনাটা কী হয়েছে, আমাদের লাভটা কী হয়েছে, ঠিক আছে। তোমাদের বইতে এভাবেই আছে, আমি একটু দেখো বলি। রসায়ন পাঠ হয়েছে সহজীকরণ। কেন সহজকরণ বলো তো? রসায়ন পাঠ সহজকরণ হয়েছে কারণ হচ্ছে তুমি এক রসায়ন যতটা না সহজে করতে পারো, রসায়ন যদি না থাকতো অতটা সহজে কিন্তু করতে পারতো না। মানে এখন যেভাবে করতে পারতেছো এত ইজিলি, আমি কি তুমি মানে সব কিছু বাদ দাও, আমার ক্লাসের কথা চিন্তা করো। আমি যে তোমাকে এই যে পড়াশোনা দিয়ে দিয়ে মাঝে মাঝে কি করতাম, কত ক্লাসে দেখছো, আজকে হয়তো একটু কম ব্যবহার হয়েছে এটা, কত ক্লাসে কিন্তু অনেকবার ব্যবহার করছি, ঠিক আছে। এটা এই জিনিসটা ব্যবহার করছি, তাইলে এই এটা থাকার ফলে কিন্তু তোমার বোঝানোটা কি হয়েছে, আমার সহজ হয়েছে। যদি এই পড়াশোনা এখন না থাকতো, তাহলে তোমার আমি এইগুলা বুঝাইতাম, তোমার মাথার উপর দিয়ে যাইতো, বুঝছো নি। তাইলে কি হচ্ছে, আমাদের রসায়ন পাঠটা যেটা মানে আমরা রসায়ন যে পড়তেছি, এই পাঠটা কি হয়ে গেছে আমাদের কাছে সহজ হয়ে গেছে। এই জিনিসগুলো লিখবা, বই থেকে রিডিং পড়লে হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে নতুন মৌলের আবিষ্কার। নতুন মৌলের কি আবিষ্কার, নতুন মৌল কীভাবে আবিষ্কার হচ্ছে। দেখো তুমি যদি একটা মৌল ধরো আবিষ্কার করতে চাও, আবিষ্কার করতে চাও, তাহলে তুমি এখানে হচ্ছে মেনলি অনেকগুলা কি আছে, আলাদা আলাদা গ্রুপের আলাদা বৈশিষ্ট্য আছে। তুমি একটা মৌল আবিষ্কার করতে চাইলে হচ্ছে মেনলি এই বৈশিষ্ট্যগুলোকে মেনটেন করে তোমাকে আবিষ্কার করতে হবে, বুঝছো। বা আমি যদি বলি, তোমার একটা সময় কিন্তু পটেনশিয়াল নিয়ে এরকম 118টা মৌল ছিল না, কয়েক বছর আগে এরকম ছিল না। 2018 সালে হয়েছে কি, এটা 118টা মৌল ফিল আপ হয়েছে। তাইলে তাইলে এখন হচ্ছে আমরা সবগুলো কি হয়েছি, নতুন মানে নতুন নতুন অনেকগুলো মৌল পাইছি। মৌল পাওয়ার ফলেই হচ্ছে মেনলি আমরা পটেনশিয়ালটা ফিল আপ করতে পারতেছি, আর ফলে কি হচ্ছে, আমাদের রসায়ন পাঠ সুবিধা হচ্ছে, ঠিক আছে। এগুলো বলবো আর কি। এরপর গবেষণার ক্ষেত্রে, গবেষণা করতে একইভাবে তুমি একটা মৌল আবিষ্কার করতে চাচ্ছ বা একটা পদার্থ আবিষ্কার করতে চাচ্ছ, তুমি ধরো একটা ধাতু আবিষ্কার করতে চাচ্ছ, বুঝছো। একটা ধাতু, লাইক একটা ধাতু আবিষ্কার করতে চাচ্ছ, সোডিয়াম ম্যাগনেসিয়াম এগুলোর মতো। তখন ধাতুটা আবিষ্কার করতে হলে ধাতুর কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, এটা কিন্তু তুমি পড়াশোনা থেকে পাচ্ছ। যে ধাতু হইতে হলে কী করতে হবে, একটু আগে আমরা দেখছি যে চকচক হইতে হবে, সঞ্চর আওয়াজ করতে হবে, সে হচ্ছে কী করতে হবে, এই যে ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হতে হবে, তাইলে সে ধাতু। তাইলে তুমি একটা ধাতু যখন আবিষ্কার করবা, তাইলে পড়াশোনা থেকে আগে এইগুলো, এই রুলসগুলা এগুলো মেনটেন করে তারপরে তুমি আবিষ্কার করবা, বুঝছো। তাহলে তোমার গবেষণার ক্ষেত্রে বা একটা কিছু আবিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই কি করতেছে, পটেশনের ভূমিকা রাখতেছে। এইগুলোই হচ্ছে পটেশনের সুবিধা। ওকে, ক্লিয়ার আশা করি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে একই গ্রুপের মৌলসমূহ একই ধর্ম প্রদর্শন করে। এটা এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু ঘতে আসে 4 নম্বরের জন্য, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, একটু দেখো। একই গ্রুপের মৌলসমূহ, একই গ্রুপের মৌলসমূহ মৌলসমূহ একই ধর্ম প্রদর্শন করে, মানে সমান ধর্ম, একই ধর্ম কি করে প্রদর্শন করে। ব্যাখ্যা করো, এরকম আসে আর কি, ঠিক আছে, ব্যাখ্যা করো। ওকে, একই ধর্ম গ্রুপের মৌলসমূহ একই ধর্ম প্রদর্শন করা মানে কি, মানে হচ্ছে একই ধর্মের মৌল, এই যে একই গ্রুপে যে মৌলগুলা, এগুলো কি করবে, সেম বিক্রিয়া দেখাবে, সেম বিক্রিয়া দেখাবে। তা আমরা আমাদের প্রচলিত যেই গ্রুপটা, সেটা হচ্ছে আমাদের ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, যেটা এটা দিয়ে আমরা দেখব, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ঠিক আছে। এটা গ্রুপ 17 আছে, কততে 17। 17 মৌলগুলা দিয়ে আমরা একটু দেখি আসলে কি ঘটনা ঠিক কিনা। এইদেরকে যদি তুমি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাও, দেখো হাইড্রোজেনের সাথে যদি তুমি কি করো, ফ্লোরিন দাও, হাইড্রোফ্লোরিক অ্যাসিড হবে HF। এরপর যদি হাইড্রোজেনের সাথে, আমি সমতা করলাম না, হাইড্রোজেনের সাথে যদি তুমি ক্লোরিন দাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। এগুলো অবশ্যই কি হবে, গ্যাস হবে, গ্যাস হবে। হাইড্রোজেনের সাথে যদি তুমি কি দাও, তুমি ব্রোমিন দাও, কি হবে, হাইড্রোব্রোমাইড, হাইড্রোব্রোমাইড। একইভাবে হাইড্রোজেনের সাথে যদি তুমি কি দাও, আয়োডিন দাও, হাইড্রো আয়োডাইড, হাইড্রো আয়োডাইড, অবশ্যই গ্যাস এগুলা, ঠিক আছে। তাইলে মেইনলি কি হচ্ছে দেখো, এগুলো কিন্তু সবগুলো অ্যাসিড তৈরি করতেছে। এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড। সবচেয়ে প্রচলিত অ্যাসিড এটা, যেটা আমাদের পাকস্থলীতে থাকে। মাঝে মাঝে এমসিকিউতে আসে যে আমাদের পাকস্থলী অ্যাসিড কোনটি, অবশ্যই মাথায় রাখবা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাই হচ্ছে মেইনলি আমাদের পাকস্থলীতে যত খাবার দাবার যায়, তুমি যাই খাও কী করবে, সে গলায় ফেলবে। এটা খুবই তীব্র অ্যাসিড, ওকে, খুবই তীব্র অ্যাসিড বা হচ্ছে স্ট্রং অ্যাসিড। আচ্ছা, তাইলে দেখো,
তাইলে এখানে আমরা যেগুলো পড়লাম এরা কি করতেছে দেখো, এই যে গ্রুপের ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হাইড্রোজেনের সাথে সেম জিনিসের সাথে বিক্রিয়া করে কিন্তু সেম জিনিস উৎপন্ন করতেছে। তাহলে কি অবশ্যই এরা সেম ধর্ম প্রদর্শন করে বলতে পারি এখান থেকে। এরপর যদি আমরা আরেকভাবে দেখি, দেখো এই যে এবার যে হাইড্রোফ্লোরিক হাইড্রোক্লোরিক হাইড্রোব্রোমাইড এগুলো হয়েছে না, এগুলো যদি একইভাবে এদের সাথে যদি আমি কি করো, তুমি কি করো পানি দাও, যদি কি করো তুমি পানি দাও, তাহলে কি হবে, এরা কিন্তু জলীয় দ্রবণ হয়ে যাবে। দেখো অ্যাসিডের সাথে পানি দিলে কি হয়, অ্যাসিডের জলীয় দ্রবণ তৈরি হয়, এটা জানো নিশ্চয়ই, যদি না জানো জেনে নাও। অ্যাসিডের সাথে যখন তুমি কি করবে পানি দিবা তখন অ্যাসিডের জলীয় দ্রবণ হবে। তাহলে দেখো এই যে অ্যাসিড, আমি হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিলাম, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তাহলে কি হবে এটার সাথে পানি দিলে এখানে মেইনলি HFE তৈরি হবে, তবে অ্যাকোয়াস সলিউশন মানে জলীয় দ্রবণ তৈরি হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি তুমি পানি দাও H2O, মানে এগুলো অবশ্যই অ্যাকোয়াসের সাথে দিবা আর কি, সরি অ্যাকোয়াস না, মানে গ্যাসের সাথে দিবা। হ্যাঁ, এই গ্যাসের সাথে যদি দাও তাহলে কি হবে, HCl তৈরি হবে, তবে অ্যাকোয়াস সলিউশন মানে হচ্ছে কি জলীয় দ্রবণ। একইভাবে এই যে হাইড্রোব্রোমাইডের সাথে দাও যদি পানি, তাহলে একইভাবে হাইড্রোব্রোমাইডের তৈরি হবে। আয়োডিনের সাথে দিলে একইভাবে সেম আয়োডিনেরটা এরকম হবে, বুঝছো কিনা? তাহলে কি হচ্ছে এখানেও কিন্তু সেম জিনিসটা প্রদর্শন করতেছে, এটাও জলীয় দ্রবণ, এটাও জলীয়, এটাও জলীয়, অ্যাসিডের জলীয় দ্রবণ হচ্ছে পানির সাথে বিক্রিয়া করার ফলে। তাহলে কি হচ্ছে এখান থেকেও বলতে পারি আমরা কি একই গ্রুপের মৌল, মানে হচ্ছে এটা কিন্তু একই গ্রুপে, দেখো 17 নং গ্রুপের মৌলগুলা একই ধর্ম প্রদর্শন করতেছে। এটা যে শুধু শুধু 17 নং গ্রুপের জন্য প্রযোজ্য এরকম না কিন্তু, ঠিক আছে, অনেকগুলো প্রোটিনের অনেকগুলো গ্রুপের জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে, অনেকগুলো গ্রুপের জন্য। আমরা একটু অন্য গ্রুপে যদি যাই, ধরো তুমি হচ্ছে ইয়েতে যাবা, কি বলতাম, এই যে গ্রুপ 2 ধরো, হ্যাঁ গ্রুপ 2তে যাবা, ঠিক আছে, গ্রুপ 2। তো গ্রুপ 2তে কী কী আছে বলো তো, এই যে এখানে ম্যাগনেসিয়াম আছে, এখানে ক্যালসিয়াম আছে, দুইটা নিলাম, ঠিক আছে, দুইটা নিয়ে দেখাবো। ম্যাগনেসিয়াম কার্বনেট যদি দাও, ম্যাগনেসিয়ামের সাথে তুমি কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে যদি তুমি কি করো, এই যে তোমার HCl দাও, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেম জিনিস দিব আমরা। একইভাবে এখানে ম্যাগনেসিয়ামের সাথে আগে তুমি ক্যালসিয়ামের সাথে যদি কার্বনেট দাও, ক্যালসিয়াম কার্বনেট HCl দিলা, তাহলে এখানে কি হবে দেখো, এখানে এই ম্যাগনেসিয়াম আর ক্লোরিন মিলে লবণ তৈরি করবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অবশ্যই 2 দিতে হবে এখানে। এরপরে কার্বন আর এখানে হচ্ছে হাইড্রোজেন, কেমন, এখানে হবে কার্বন ডাই অক্সাইড আর সাথে হাইড্রোজেন গ্যাস। ওকে, হাইড্রোজেন গ্যাসই তো, না পানি হবে, সরি, এখানে হাইড্রোজেন H2 আছে, আবার এখানে একটা অক্সিজেন আছে না, পানি। এখানে 3টা অক্সিজেন, দেখো এখানে 2টা গেছে, এখানে একটা আচ্ছা। একইভাবে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি দাও কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড হবে, সাথে হচ্ছে কি হবে, এই যে CO2, এখান থেকে কার্বন ডাই অক্সাইড আসবে, আর এখানে একটা অক্সিজেন মিলে আর এখানে হাইড্রোজেন মিলে কি হবে, পানি হবে। তাইলে দেখো ঘটনা কি ঘটতেছে, ঘটনা কি ঘটতেছে বুঝতেছ, ঘটনা কিন্তু একই জিনিস ঘটতেছে, এইটা লবণ এটা লবণ। দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিলে লবণ লবণ উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা তো একদমই সেম সেম, এই দুটো একদম সেম, এই দুইটা হচ্ছে সেম না, তবে ধর্ম তো কিন্তু সেম, এও লবণ এও লবণ, তাহলে সেম জিনিসের সাথে বিক্রি করে সেম জিনিস উৎপন্ন করছে, তার মানে কি সমধর্মিতা প্রদর্শন করতেছে। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একই গ্রুপের মৌলসমূহ একই ধর্ম প্রদর্শন করে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা কিন্তু আসে সিকিউতে আসে। তাহলে এভাবে তুমি যদি এভাবে ব্যাখ্যা করতে বলো, কোনো গ্রুপ যদি তারা নির্ধারণ করে না দেয়, তাহলে তুমি এভাবে এই যে ফ্লোরিন ক্লোরিনের এটা দেখাবা, এরপরে এটা দেখাবা, ঠিক আছে, কথাবার্তা বলবা এগুলো, ঠিক আছে। বিক্রিয়া, কেমিস্ট্রিতে বিক্রিয়া হচ্ছে মেইন, মাথায় রাখবে, বিক্রিয়া মানে মেইন। বিক্রিয়া লিখছো, কথাবার্তা হালকা পাতলা বলে দিছো, আমার পেয়ে গেছো 4-4। ওকে, আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার। তাহলে আমাদের চ্যাপ্টার কিন্তু এরই মাধ্যমে ক্লোজ, আর কিন্তু কিছু নাই, ঠিক আছে, আর কিন্তু তোমাদের বই, আমি এখানে বই সামনে আছে, কিচ্ছু কিন্তু নেই। এরপর কয়েকটা পরীক্ষা টরীক্ষা দিয়েছি, এগুলো তো লাগবে না, এগুলো তোমার প্র্যাকটিক্যালের জন্য, ঠিক আছে। তো দেখো এবার আমি তোমাদের হচ্ছে কয়েকটা কোয়েশ্চেন সলভ করে দেখো, এবার আমি এন্ড করে দিচ্ছি। দেখো পড়ে ভিতর ধর্ম আমাদের শেষ। তাইলে এখানে আমরা এখন হচ্ছে কয়েকটা কোয়েশ্চেন সলভ করব, ঠিক আছে, কোয়েশ্চেন সলভ কি করব। আগে আমি তোমার একটা এমসিকিউ দিই, দেখো আধুনিক পর্যায় সারণী, 1 নাম্বার এমসিকিউ, আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি, মূল ভিত্তি কি বলো তো। 1 নম্বরে আমি অপশন এ তে দিলাম পারমাণবিক সংখ্যা, বিতে দিলাম পা মানে পারমাণবিক, ঠিক আছে, পা মানে পাখি না বাসাইও, পা মানে পারমাণবিক, এরপর হচ্ছে ভর, এরপর হচ্ছে সি নাম্বার আমি দিলাম ইলেকট্রন বিন্যাস, ডি নাম্বারে দিলাম হচ্ছে কি দিতে পারি কি লিভার, গ্রুপ ও পর্যায়। এবার তুমি আমার বলো অ্যান্সার কোনটা হবে, বলো তো। আমরা কিন্তু গত ক্লাসে শিখছিলাম যে ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি, ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই অ্যান্সার হবে ইলেকট্রন বিন্যাস। আশা করি এটা তুমি ক্লিয়ার হয়েছো। দেখো এরপরে যদি আরেকটা এমসিকিউ দিই তোমারে, দেখো তো একটা এমসিকিউ বললাম আমি যে 2 নম্বর এমসিকিউ,
যে ফ্লোরিন, দেখো কোনটা দিতাম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, ঠিক আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, এদের মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, এদের এদের হচ্ছে ধরো জ্ঞানমূলক আসলো, এদের আকার, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি আর কি, এরপর হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা, ঋণাত্মকতা ও ও অধাতব ধর্মের ক্রম লিখো, অধাতব ধর্মের ক্রম কি হবে দেখো, প্রথমে এই তিনটা বলছে, এখন পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, প্রথমে দেখবো আকার, আকারে কি ঘটনা ঘটে। আচ্ছা দেখো তো এরা এরা একই পর্যায়ের না মূলত, এরা কিন্তু পর্যায় চারের মূল, ঠিক আছে, পর্যায়ে আমরা কি জানি বাম থেকে যদি আমি ডানে যাই কি হয়, আকার কমে, তাহলে কি হবে এখানে অবশ্যই এরকম হবে, এটার কম, এটার এরপরে এটার একটু বেশি। এরপরে কি বলছে, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন আসক্তি বা অ্যাফিনিটি যাই বলি, ইলেকট্রন আসক্তি ক্রম কি বলছে, ইলেকট্রন আসক্তি ক্রম নির্ণয় করতে বলছে। তাহলে ইলেকট্রন আসক্তি কী হবে, আকারের উল্টা, কিচ্ছু ভাবার দরকার নেই, আকার যেমন আছে এটা উল্টা দিয়ে দাও, স্ক্যান্ডিয়াম, এরপরে ক্যালসিয়াম, এরপরে পটাশিয়াম, উল্টে গেছে জাস্ট, বুঝছো। এরপরে কী হবে, তড়িৎ ঋণাত্মকতা সেম, তড়িৎ ঋণাত্মকতা কী হবে, সেম হবে, স্ক্যান্ডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ঠিক আছে। অধাতব ধর্ম কার সাথে মিল বলো তো, অধাতব ধর্ম কিন্তু আকারের মতো হবে না, দেখি আবার, ধাতু হবে আকারের সাথে, ধাতু আকারের সাথে ছিল, ঠিক আছে। অধাতব ধর্ম এরা চারটা কিন্তু একসাথে ছিল, অধাতব ধর্ম তো কথা ইলেকট্রন শক্তি, এই যে হচ্ছে আয়নকরণ বিভব, এরা চারটা একসাথে ছিল, তাহলে এটাও কী হবে, সেমই হবে এর মতো। ওকে, আশা করি এই বিষয়টা তুমি কী হয়েছো, ক্লিয়ার হয়ে গেছো, আশা করি কী হয়েছো, এটা তুমি ক্লিয়ার হয়ে গেছো। ওকে, এটা গেলো, তাইলে এই জিনিসটা গেলো। তাহলে এই হচ্ছে একটা কোয়েশ্চেন। এবার আমরা একটা সিকিউ সলভ করি, সিকিউতে বলতেছে যে এই সিকিউটা সলভ করলে হচ্ছে এন্ড করে দিচ্ছি, দেখো সিকিউতে বলতেছে যে এই এরকম করে তোমাদের বইয়েরই সিকিউ একটা বক্স দিছে, হ্যাঁ, এই বক্সের ভিতরে এই যে চারটা সারি দিল এরকম কইরা, তারপরে কলাম দিল হচ্ছে চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, এখন এখানে বলতেছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 1, এই G1 মানে গ্রুপ 1, ঠিক আছে, G2, G3, আর এখানে বলতেছে যে এটা হচ্ছে P1 মানে পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3। ওকে, সরি ও না 2, 3, 5, সরি 2, এটা হচ্ছে 3 আর 4। এখানে বলতেছে যে এ একটা মৌল এখান দিয়ে আছে, বি একটা মৌল এখানে, সি একটা মৌল আছে। ওকে, সি একটা মৌল আছে। এখন বলতেছে যে প্রথমে আধুনিক পর্যায় সূত্রটি লিখো, ক নাম্বার কোশ্চেন, ক নাম্বার, আধুনিক পর্যায় সূত্রটা লিখতে বলছে। এখন এই জিনিসটাকে আমি তোমার লেখাইছি বলো তো, লেখাইছি, একটু চিন্তা করো তো গত ক্লাসে কি এটা লেখাইছি কিনা। বলছে বি কে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন, বি কে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন, একটু চিন্তা করো, পর্যায় সূত্র আমি লেখাইছি কিনা, একটু চিন্তা করো, বা আগের ক্লাসে যদি নোট করে থাকো নোটটা একটু দেখো আমি কি করাইছি কিনা। এ থেকে বি এর দিকে যেতে পারমাণবিক সংখ্যার পরিবর্তন ব্যাখ্যা করো। আচ্ছা, এ থেকে বি এর দিকে, বা এটা আকার বলতে পারি, এ থেকে বি এর দিকে যেতে আকারের পরিবর্তন, আকার, পারমাণবিক সংখ্যা দ্বারা এখানে মিললে আকারে বোঝাচ্ছে, আকারের পরিবর্তন কি করো, ব্যাখ্যা করো। ওকে, এরপরে ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারে কি বলতেছে, এ থেকে সি এর দিকে আয়নীকরণ শক্তি পরিবর্তন, এ থেকে সি আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করতে বলছে, আয়নীকরণ শক্তি। এত ইজি কোয়েশ্চেন, মানে এখানে তো হিসেবে কিছুই দেয়নি, বুঝছো নি, আমরা দুইটা সিকিউ সলভ করবো, এটাই এনাফ, এটার পর একটাও দেখাবো। দেখো প্রথমে বলছে আধুনিক পর্যায় সূত্রটা লেখো, পারবা না তুমি বলো তো, এটা কিন্তু আমি দেখাইছি, আধুনিক পর্যায় সূত্র কি, মোসলের সূত্রটা, যে কি হয়, মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক অবস্থা কি হয়, মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি হয়, আপডেট হয়, মানে হচ্ছে আবর্তিত হয়। ওকে, এটা হচ্ছে পর্যায় সূত্র, লিখবে 1 নাম্বার পেয়ে যাবে। এবার দেখো বি কে মিথ্যার ধাতু কেন বলা হয়, বি কে আগে তো আমাদেরকে এটা জানতে হবে, বি কে ফাইন্ড আউট করতে হবে, তারপরে না বলবো এটা মিথ্যার কেন, মিথ্যা তো আমরা জানি কেন হবে, তাদের মাটি পাওয়া যায় এই জন্য মিথ, এরপরে ক্ষার কেন, কারণ হচ্ছে তারা পানির সাথে বিক্রি করে ক্ষার উৎপন্ন করে। ওকে, এবার দেখো এখানে এটা কি, বিটা কি, সিটা কি, আমরা একটু ফাইন্ড আউট করে ফেলি। তাইলে এই হচ্ছে গ্রুপ 1 পর্যায় 4, গ্রুপ 1 পর্যায় 4, একটু চিন্তা করো, আমি পর্যায় নিয়ে নিই, এই তো চলে এসেছে। দেখো গ্রুপ 1 পর্যায় 4, পটাশিয়ামে
এরপরটা কি গ্রুপ 2, এরপরে পর্যায়ে 4ই আছে। এই যে পর্যায়ে কি সবগুলো 4 না, গ্রুপ 2 গ্রুপ 3। গ্রুপ 2 তে কি আছে, এরপরে ক্যালসিয়াম, এরপর স্ক্যান্ডিয়াম। তাহলে আমরা বুঝতে পারতেছি এখান থেকে আমাদের এই মৌলটা এটা হচ্ছে পটাশিয়াম, বি মৌলটা এটা হচ্ছে ক্যালসিয়াম, সি মৌলটা এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। ওকে, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, এই হচ্ছে 4টা মৌল আমরা ফাইন্ড আউট করে ফেললাম। এখন বলছে কি বি কে ক্যালসিয়াম, মানে বি হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামকে কেন মিথ্যা ধাতু বলা হয় বলতে পারবা না বলো তো? এটা পড়াইছি আমি, অবশ্যই পড়াইছি। যদি তুমি ভুলে যাও আগের ক্লাস দেখো যারা করো নাই, আর নাইলে আগের নোট দেখো যদি ক্লাস করো। তাইলে ক্যালসিয়ামের সাথে যদি আমি পানি দিই কি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে। কেন? কারণ এটা একটা খাট ধাতু, এই জন্যই খাট বলে। আর মিট কেন, এটাকে মাটির পাওয়া যায়। তাহলে এই বিক্রিয়াটা দেখাবা, কথা বলবা, শেষ। ঘ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে কি বলছে, গ নাম্বার বলছে যে এ থেকে বি এর দিকে যদি তুমি যাও তাহলে কি হবে, এই যে আকারের পরিবর্তনটা ব্যাখ্যা করো। এ থেকে বি মানে হচ্ছে পর্যায়ে বাম থেকে তুমি ডানে যাচ্ছ, এ থেকে বি মানে কি বাম থেকে ডানে যাচ্ছ, মানে এখানে এ আর বি এর আকার কাহিনীটা কি হবে, বা এবিসি তিনটার আকারে দেখা দিতে পারো। আকারের কাহিনীটা মিললে কি হবে, পর্যায়ে বাম থেকে ডানে গেলে একটু আগে কি পড়ছি, আকার কি হয় কবে, আকার কি হয় কবে। তাহলে এখানে আকারের ক্রম কি হবে বলো তো, গ নাম্বারে আকারের ক্রম হবে এভাবে, পটাশিয়ামের, এরপর হচ্ছে কি ক্যালসিয়াম, এরপর স্ক্যান্ডিয়াম, এই আকারের ক্রম শেষ। এটাই ব্যাখ্যা করবা, চিত্রমিত্র আঁকবা, যা পারো আঁকবা, কথাবার্তা বলবা, বুঝছো নি? 3 নাম্বার পেয়ে যাবা। কত ইজি না, মেইন জিনিস কিন্তু এটা বোঝাটাই মেইন ফ্যাক্ট। আমি এটাই বোঝাচ্ছি, এতক্ষণ পড়াইছি এটাই। লেখাগুলো তুমি নিজের মতো লিখলে হবে, আর চিত্রগুলো আঁকবা সুন্দর করে। ওকে, এবার দেখো ঘতে কি বলছে, ঘতে বলছে হচ্ছে এ থেকে যদি তুমি সি এর দিকে যাও আয়নীকরণ শক্তির কাহিনীটা কি ঘটবে, মানে পরিবর্তনটা কি হবে। ঠিক আছে, এ থেকে সি এ যাবা মানে হচ্ছে পটাশিয়াম থেকে তুমি স্ক্যান্ডিয়ামের দিকে যাবা, মানে হচ্ছে পটে বাম থেকে ডানে যাচ্ছ, আকার যদি কমে কি হবে, আয়নীকরণ বিভব বা শক্তি বাড়বে। বুঝছো কিনা, কেন বাড়বে কথাগুলো বলবা, পারবা? কেন বাড়বে বলো তো, কেন বাড়বে বলো বলো বলো, কেন বাড়বে? আমরা কি শিখছি, আয়নীকরণ বিভব মানে কি, মানে কি, মানে হচ্ছে ইলেকট্রন ছাড়াতে যে শক্তির প্রয়োজন সেটাই আয়নীকরণ বিভব। তাহলে এখানে স্ক্যান্ডিয়াম যেটা, স্ক্যান্ডিয়ামের কি ছাড়াইতে বেশি শক্তি লাগবে, এরপরে ক্যালসিয়ামে আরও বেশি। কারণ কি, এদের ওই যে আকর্ষণ বেশি না, ইলেকট্রন প্রোটন কি আকর্ষণ বেশি, আমি বলছি না, এদের আকর্ষণ বেশি যেহেতু পারমাণবিক সংখ্যা বেশি, বুঝছো নি, বেশি না, তাহলে এদের আকর্ষণ বেশি, এই জন্য কী হবে, স্ক্যান্ডিয়ামের বেশি আয়নকরণ বিভব লাগবে, এরপর হচ্ছে ক্যালসিয়াম, এরপর হচ্ছে পটাশিয়াম, এভাবে কমবে, মানে এদিক থেকে দিক গেলে বাড়বে আর কি, উল্টা। তাই আশা করি এটা বুঝছো, ঠিক আছে। এই সৃজনশীলটা একদমই ইজি ছিল, এটা আহামরি এখানে কঠিন কিছু না। এবার দেখো আরেকটা সৃজনশীল, এরপরে চ্যাপ্টার ক্লোজ। দেখো এই সৃজনশীলটা আমাদের বলতেছে যে গ্রুপ 17 এর হ্যালোজেন মৌল, এটা হচ্ছে উদ্দীপকে বললো। আর এখানে এ বি সি, এই দেখো এ বি সি ডি এভাবে বললো, এই পর্যায় 3, ঠিক আছে, পর্যায় 3-এ এ বি সি ডি এইভাবে সিরিয়ালে আছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা উদ্দীপক, এটা হচ্ছে আরেকটা উদ্দীপক। এখন ক নাম্বার কোশ্চেনে বলতেছে যে, কি বলতেছে যে ত্রয়ী সূত্রটি লিখো। আমি কি লেখাইছি এটা বলো তো, ত্রয়ী সূত্র কি লেখাইছি, বলো 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 বলো, লেখাইছি, অবশ্যই লেখাইছি। এরপরে বলতেছে যে এই কি বলতেছে কি বলতাম, বি এর ইলেকট্রন বিন্যাস দেখাও, ও একে মিথ্যার কেন বলা হয়, একে মিথ্যার, আগের কোশ্চেনটাই আমার ঢুকাই দিলাম, মিথ্যার কেন বলে, এটা লেখো। পারবা কি না বলো আমারে। এরপর ঘ নাম্বার কোশ্চেনে বলতেছে কি এই যে পর্যায় 3-এর এখানে পর্যায় 3 দিছে না, পর্যায় 3 এর আকার ও অধাতব ধর্ম ব্যাখ্যা করো। পারবা না, মানে ক্রমটা ব্যাখ্যা করবো আর কি। ঘ নাম্বার বলতেছে যে এই গ্রুপ 17 এর মৌলগুলো একই ধর্ম প্রদর্শন করে,
ব্যাখ্যা প্রদর্শন করে, এটার ব্যাখ্যা। বুঝছো নি? তাহলে দেখো ক নাম্বার কোয়েশ্চেনে কি বলছে, এই যে ত্রয়ী সূত্র লেখো, লিখতে পারবা? পারবা। ত্রয়ী সূত্র কী ছিল একটু মনে করাই দিই, মনে আছে? যে তুমি যদি সিরিয়াল অনুযায়ী 3টা মৌলকে সাজাও, তাহলে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যে যোগফলের সমষ্টির অর্ধেক, তা হবে দ্বিতীয় মৌলের কি হবে, পারমাণবিক ভরের সমান। ওকে, ভর কিন্তু অবশ্যই সংখ্যা না এখানে। ত্রয়ী সূত্র গেল। এরপর বলছে বি, বি কি পর্যায় 3 সিরিয়ালই আছে কিন্তু, তাহলে এটা কি হবে পর্যায় 3? প্রথমে সোডিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে সিলিকন, সিরিয়ালি। ঠিক আছে, এখানে কিন্তু সিরিয়ালি বলে দিছে জিনিসটা। ঠিক আছে, তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন দিছে। এই বি কে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাই দিয়ে বলছে। ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম 12। ইলেকট্রন বিন্যাস পারবা না বলো তো? তোমার আমি দেখাইছি না 1s2 2s2, তুমি তো ওই যে এসএস পিএইচডি করবা 2s2 2p3, হ্যাঁ, ও এরপরে কি 2p3, 1s2 2s2 2p3, এরপরে সরি 2p3 কেন হবে, 2p6 3s2, এরপর কি কয়টা হয়েছে? 10টা, 11টা 12টা হয়ে গেছে তো, এটাই শেষ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এরপর বলছে ম্যাগনেসিয়াম কেন, একে কেন মিথ্যা ধাতু বলা হয়? এই আগের কাহিনী। ম্যাগনেসিয়াম কি করে? ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে খাট তৈরি করে, এই জন্য এটা খাট ধাতু। ম্যাগনেসিয়াম প্লাস পানি মিলে কি হয়? এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এই জন্য এটা খাট ধাতু। আর মিথ কেন? কারণ মাটিতে পাওয়া যায়। ওকে, এবার পর্যায় 3-এর আকারের ক্রম দেখাইতে বলছে, আর হচ্ছে অধাতব ধর্মের ক্রম। একটু আগে এগুলো দেখাইছি, একটু আগে কিন্তু এগুলো দেখাইছি। দেখো আকার, আকার কি হয়? বাম থেকে ডানে যাচ্ছে, বাম থেকে ডানে পর্যায় 3-এ বাম থেকে ডানে গেলে কি হয়? আকার কমে। তাহলে কি হবে? আকারের ক্রম হবে এটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। ঠিক আছে, আকার। এরপরে বলতেছে কি অধাতব ধর্ম। অ্যান্ড অধাতব বলছে না ধাতব, ধাতব হলে কিন্তু সেম হইতো, আকারের মতো আমরা দেখছি। ধাতব ধর্ম আকারের মতো, অধাতব ধর্ম কি হবে? উল্টো হবে, উল্টো হবে। তাহলে অধাতব ধর্ম, অধাতব ধর্ম আকারের উল্টা। তাহলে সিলিকন কি হবে? সবচেয়ে বেশি হবে, এরপরে অ্যালুমিনিয়াম, এরপরে ম্যাগনেসিয়াম, এরপর সোডিয়াম। বুঝছো? আশা করি এটা ক্লিয়ার। দেখো এটা কিন্তু এখানে এটা অ্যান্সার দিলে কিন্তু হবে না, বুঝছো নি? এটা তো ক্রম লিখলা, কিন্তু তোমার ব্যাখ্যাটা অবশ্যই নিজে লিখতে হবে। এরপর হচ্ছে বলতেছে গ্রুপ এই যে 17-এর মৌলগুলো একই ধর্ম প্রদর্শন করে। দেখো গ্রুপ 17-এর মৌলগুলো কি? হ্যালোজেন। হ্যালোজেন মৌল কোনগুলো? আমরা জানি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলা একটু আগে দেখাইছি। এগুলা কি করে? সেম ধর্ম প্রদর্শন করে। কিভাবে? এদের সাথে প্রথমে তুমি কি দিবা? হাইড্রোজেন দাও। হাইড্রোজেন দাও কি হবে? হাইড্রোফ্লোরাইড হবে, হাইড্রোফ্লোরাইড অ্যাসিড। এরপরে এটার সাথে হাইড্রোজেন দাও, কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটার সাথে হাইড্রোজেন দাও, কি হবে? হাইড্রোব্রোমাইড অ্যাসিড। একইভাবে হাইড্রো আয়োডাইড হবে, হাইড্রো আয়োডাইড অ্যাসিড। অবশ্যই এগুলো কি? এগুলো কি হবে? গ্যাস হবে, গ্যাস, গ্যাস হবে। এদের সাথে যদি আবার কি দাও? এদের সাথে যদি আবার পানি দাও, তুমি কি হবে? অ্যাসিডের জলীয় দ্রবণ। অ্যাসিডের সাথে পানি দিলে কি হয়? অ্যাসিডের জলীয় দ্রবণ হয়। তাহলে কি হচ্ছে? সেম কাহিনী দেখাচ্ছে। তার মানে কি? সেম ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে, একই গ্রুপের মৌলসমূহ একই ধর্ম প্রদর্শন করে। এটা কিন্তু চলে আসছে বড় খাতে 4 নম্বরের জন্য। দেখছো? তাহলে এই যে 2টা সিকিউ করালাম, মোটামুটি ফুল অধ্যায় কভারে চলে আসছে। এখানে ব্যতিক্রমটা হয়তো আসে নাই, ব্যতিক্রমটা ইম্পর্টেন্ট আমি দিই না আর কি, তবে আসতে পারে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এরই মাধ্যমে কিন্তু আমাদের পর্যায় সারণীর জার্নিটা শেষ হলো। ঠিক আছে, একইভাবে এরকম করে কিন্তু তোমরা হচ্ছে সবগুলা ক্লাস 2টা শর্টের মাধ্যমে পেয়ে যাবা। এখানে হচ্ছে বেসিক থেকে তোমার কিন্তু আমি অনেকগুলো কোয়েশ্চেন সলভ করেছি, এমসিকিউ সলভ করেছি, মানে কোনো কিছু কমতি রাখিনি, বুঝছো? এখন হচ্ছে কমতি একটাই, সেটা হচ্ছে তোমার প্র্যাকটিসের। তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি এই অধ্যায় ভালো করতে পারবা, প্র্যাকটিস না করলে ভালো করতে পারবা না। ঠিক আছে, যদি কোনো জায়গায় সমস্যা হয় আবার হচ্ছে রেকর্ড দেখে নিবা, সুন্দর করে একটু টেনে দেখে নিবা। ঠিক আছে, তো এরই মাধ্যমে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।